প্রিয় সবাই, আশা করি আপনারা আমাকে শুনতে পাচ্ছেন। সো আমরা যেহেতু লাইভে আসতে যাচ্ছি, সো আমাদের প্রস্তুতির জন্য একটু সময় লেগে গেছে। সো আমাদের আজকের যে অতিথি, আমাদের সাকলাইন রাসেল ভাই, ডক্টর সাকলাইন রাসেল ভাই, উনি আমাদের সাথে যোগ দিয়েছেন। আমি ওনাকে এখনই স্ক্রিনে নিয়ে আসছি। ইন দ্য মিন টাইম আপনারাও যোগ দেবেন। সো আমি সাকলাইন রাসেল ভাইকে স্ক্রিনে নিয়ে এসেছি। তার আগে আমি হোস্ট হিসেবে ওনার পরিচয়টা একটু বলে দিতে চাই। সবাই আপনারা চিনেন ডাক্তার সাকলাইন রাসেল, খুব পরিচিত মুখ সোশ্যাল মিডিয়ার, এবং ডাক্তার হিসেবেও ওনার অনেক সুনাম। সো ডক্টর সাকলাইন রাসেল সহযোগী অধ্যাপক, ভাস্কুলার সার্জারি বিভাগ, ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। পাশাপাশি ভাইয়া অনেক দিন ধরে খবর পড়েন, সিনিয়র নিউজ প্রেজেন্টার মাই টিভিতে। তাছাড়াও একটু আগে আমি জানলাম, এটা আমার নিজেরও জানা ছিল না, উনি জয়েন্ট সেক্রেটারি অফ বাংলাদেশ নিউজ ব্রডকাস্ট অ্যাসোসিয়েশন, রাইট? ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশন। আসলে আমি একটু আপনার সামনে পড়ে মনে হয় একটু ভয় পাচ্ছি, সো সব কথা আমি ভুলাই ফেলতেছি রাসেল ভাই। রাসেল ভাই, আপনি কি সাকলাইন নামে বেশি পরিচিত না রাসেল নামে? আসলে আমাদের রংপুরের, আমার গ্রামের বাড়ি রংপুরের লোকজন আমার রাসেল নামে বেশি চেনেন, কিন্তু আমার সার্টিফিকেটের কারণে সাকলাইন নামটা আসলে বেশি মার্ক পেয়েছে। আচ্ছা, আপনি কি গেস করতে পারেন আমার দেশের বাড়ি কোথায়? আমি শুনি এসেছি রংপুরের লোক আপনি, সেই জন্য বললাম যে আমার দেশি ভাই, আসল কথাটা তোমরা জানেন না। গ্রেট, আমরা কোন এক সময় অন্য ভাষায় কথা বলবো। ওইটাই আসল প্রোগ্রাম আমার কাছে মনে হয় আর কি। ইয়া, সো সাকলাইন ভাই, আজকে সবাই কিন্তু কোভিড সম্পর্কে শুনতে এসেছে, এবং আমরাও যে পোস্টারটা ইউজ করেছি সেখানেও আমরা লিখেছি কোভিড এর করণীয়। বাট স্টিল আপনি যেহেতু ভাস্কুলার পার্টে প্রচুর কাজ করেন এবং আপনি অ্যাসোসিয়েট প্রফেসর হয়ে গেছেন, আমার মনে হয় এই পার্টটা যদি একটু আমরা না শুনি তাহলে খুব অন্যায় হয়ে যাবে। সো এই চিকিৎসা বিজ্ঞানের এই শাখাটা সম্পর্কে আপনি আমাদেরকে একটু সংক্ষেপে যদি এনলাইটেন করেন। ইয়েস, এটা আমার জন্য খুব ভালো একটা অপরচুনিটি। আমি প্রথমে জাভেদ ভাইকে ধন্যবাদ জানাই যে আজকে আপনার যেখানে যে মানুষগুলো পজিটিভ নিয়ে কাজ করে, পজিটিভিটি নিয়ে কাজ করে, আমি মনে করি যে আমি সেরকম একজন মানুষ। আমার ঠিক এখানে ইনভাইট করার জন্য আমি আসলে ধন্যবাদ জানাচ্ছি। বেসিক্যালি সবাই আমাকে চিনেন না, আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ। তবে আমার একটা ছিল যে একদম যদি খুব সংক্ষেপে বলি, আসলে আমার মা, উনি হার্টের রোগী ছিলেন। তো একটা সময় আমি যখন চিন্তা করলাম যে আমি একসময় ডাক্তার হব এবং একটা সময় আমিও হার্টের সার্জন হবো, এরকম একটা স্বপ্ন নিয়ে যখন বেড়ে উঠলাম আমার সেই রোগের কারণে, তখন একটা সময় আমি আসলে কার্ডিয়াক সার্জনই হই, সেই পরিণতিতে আসি। কিন্তু একটা প্রবলেম যেটা হয়ে গেল, যখন আমি কার্ডিয়াক পেশেন্টদেরকে দেখতে যাই, অপারেশন করি, যখন মৃত্যুগুলো চোখের সামনে দেখি, তখন আমি আসলে আমার মার কথা মনে করে এক ধরনের প্যানিকে ভুগতাম। তখন আমি ডিসাইড করি যে যে কাজটা আমাকে কষ্ট দেয় সেটা থেকে একটু দূরে থাকা ভালো। যেহেতু আমার সাবজেক্টটা ছিল কার্ডিও ভাস্কুলার অ্যান্ড থোরাসিক সার্জারিতে, আমি পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। দেন আমার কাছে অবারিত মার্ক ছিল যে আমি কার্ডিয়াকেও যেতে পারি, ভাস্কুলারও যেতে পারি, থোরাসিক সার্জারিতেও যেতে পারি। তখন আমি চিন্তা করলাম যে ভাস্কুলার সার্জারি আমার জন্য খুব বেটার। এই কারণে বেটার যে আমি একজন মিডিয়ার কাজ করি, আমি সমাজ নিয়ে আমি কাজ করি, সোশ্যালিজম আমার মধ্যে প্রচন্ড রকম কাজ করে। এই কারণে আমি চিন্তা করলাম ভাস্কুলারে যাই। দুটো কারণে: এক, বাংলাদেশে প্রচুর সংখ্যক লোক ভাস্কুলার জনিত সমস্যায় ভুগছেন। দ্বিতীয় হচ্ছে এই রোগটা সম্পর্কে মানুষ জানে না। সো আমি যদি এটার সার্জন হই, আমি যেমন মানুষকে জ্ঞান দিতে পারবো যে এই প্রবলেম গুলো হলে আপনাকে ভাস্কুলারের প্রবলেম বলে, এবং আমি যদি আমার কাছে আসেন আপনাকে আমি ঠিক করতে পারি, আল্লাহ আমাকে সেই ক্ষমতা দিয়েছে। তখন আমার কাছে মনে হয় যে আমি দুটো লাভ একসঙ্গে আমার। একটা হলো মানুষকে আমি একটা শেখাতে পারলাম, অন্ধকার থেকে আলোতে নিয়ে আসতে পারলাম, একই সঙ্গে আমি কিছু সার্জারি করে মানুষকে সুস্থ করতে পারলাম। এবং তারই অংশ হিসেবে আমি আমার কেরিয়ার আসলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সরকারি চাকরি দিয়েই শুরু করি। কিন্তু আমার কাছে একটা সময় মনে হয়েছে যে আমার জন্য সরকারির চেয়ে বেসরকারি জবগুলো বেটার। এবং ইব্রাহিম কার্ডিয়াক বা বাংলাদেশ ডায়াবেটিক সমিতি বাংলাদেশের বেসরকারি পর্যায়ে দেশের এবং দেশের বাইরে অন্যতম একটি হেলথ রিলেটেড চেইন, যার কারণে আমি আসলে সুযোগ পাই তাদের সঙ্গে কাজ করার, এবং সে কারণে আমি এই হাসপাতালটিতে জয়েন করি 2017 সালে। সেখানে ভাস্কুলার সার্জারি বিভাগে আমি সহকারী অধ্যাপক হিসেবে জয়েন করি। এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির যে গাইডলাইন, সেটার গাইডলাইন অনুযায়ী যে ক্রাইটেরিয়া থাকে সেটি আসলে ফুলফিল হওয়ার কারণে তারা আমাকে অ্যাসোসিয়েট প্রফেসর এবং বিভাগীয় প্রধান হিসেবে তারা আমাকে প্রমোট করে। বেসিক্যালি আসলে আপনার সাধারণ মানুষের জন্য বোঝা কঠিন যে ভাস্কুলার রোগটা কি। আমরা বলি যে হার্টে যেরকম ব্লক হয়, পায়েও ব্লক হয়, হাতেও ব্লক হয়।
হার্টে ব্লক হলে যেমন রিং পরাতে হয়, হাতে পায়ে ব্লক হলে রিং পরাতে হয়, হাতে পায়ে বাইপাস করতে হয়, সেগুলো পরিষ্কার করতে হয়। এবং হঠাৎ করে যদি কারো হাতে পায়ে ব্লক হয়ে যায়, তার হাতটা পাটা পচে যেতে পারে। এবং প্রতি 30 সেকেন্ডে একজন লোক কিন্তু পা কাটা পড়ে সারা পৃথিবীতে। সো এই রোগটা কতটা ভয়ানক আকারে হতে পারে, এরকম হার্টের ব্লক আছে। সেকেন্ড একটা হয় যে কি, আমাদের অনেকের দেখবেন পায়ের রগগুলো আঁকা বাঁকা শিরা থাকে। এই আঁকা বাঁকা শিরা যেগুলো থাকে, এগুলো থাকলে কিন্তু তিনি ট্রাফিক পুলিশে যেতে পারবেন না, আর্মি পুলিশে যেতে পারেন না, বিদেশে চাকরি নিয়ে যাওয়ার প্রবলেম, অর্থাৎ ভেরিকোজ ভেইন। এটা আমরা ভাস্কুলার সার্জারির মধ্যে আসি। শরীরের মধ্যে যে রক্তনালী গুলো চলাচল করে আমরা তাকে বলি ভেসেল। ভেসেল নিয়ে যারা কাজ করেন তাদেরকে বলা হয় ভাস্কুলার সার্জন। একজন ডায়ালাইসিস রোগীর ফিস্টুলা অপারেশন করতে হবে, যেটি করে দিচ্ছেন তিনি একজন ভাস্কুলার সার্জন। আপনার রক্তনালীতে টিউমার হয়েছে, ঠিক করছেন কে? একজন ভাস্কুলার সার্জন। আমি অনেক সময় সাধারণ রোগীদেরকে বোঝাই যে আপনার শরীরের মধ্যে তো অনেকগুলো রাস্তা আছে, তার মধ্যে একটা হলো যেটা দিয়ে রক্ত চলাচল করে। তো বিল্ডিং এর মধ্যে পানি চলাচল করে, কারেন্ট চলাচল করে। যারা পানি চলাচলের দায়িত্বে, আমরা হলাম সেই পানির মিস্ত্রি আর কি। আমি বলি যে আমরা হলাম সেই পানির লাইনের ডাক্তার। রক্তের যেখানে ঘাটতি সেখানে রক্ত সরবরাহের দায়িত্বে আমরা নিয়োজিত আর কি, ফায়ার ব্রিগেডের মতো। যেখানে বাধা সেখানে আমরা চলে যাই, আমরা রক্ত সরবরাহ নিশ্চিত করি। এই জন্য আমি মাঝে মধ্যে দুষ্টুমি করে বলি বা ভালোবেসেই বলি যে আমি একজন ভাস্কুলার সার্জন, রোগীর সাথে আমার রক্তের সম্পর্ক। কি কারণে? কারণ রক্ত যেখানে নাই সেখানে আমাদেরকে কাজ করতে হয়। এবং এই সাবজেক্টটাতে আসলে আমি যখন পাশ করি তখন 8-10 জন 15 জনের মতো ভাস্কুলার সার্জন সারা বাংলাদেশে মাত্র ছিল। এখন বেড়েছে, এখন অনেক অনেক ভালো ভাস্কুলার সার্জন বাংলাদেশে আছে, কিন্তু তারপরে সংখ্যাটা মাত্র 20-30 জনের, 30 জন 32 জনের মতো সংখ্যাটা। সামনে ইনশাল্লাহ আরো বাড়বে। এই জন্য আমি মূলত এই সাবজেক্টটাতে এসেছি অ্যাজ এ ভাস্কুলার সার্জন। আমি মনে করি যে এটা একটা সুপার স্পেশালিস্ট সাবজেক্ট হলো। এটা একটা, আমার কাছে মনে হয় যে যারা ছবি আঁকতে পছন্দ করে তারা আসলে ভাস্কুলার সার্জারিটা পছন্দ করবেন, কারণ এর মধ্যে একটা শিল্পের ছোঁয়া আমি সবসময় ফিল করি চলে। ওয়াও। সো আমরা থ্যাংক ইউ, আমরা অল্প সময়ে এই বিষয়টা জানলাম। সত্যি করে বলছি, আমি নিজেও এই ব্যাপারটা আসলে এত জানতাম না। আমি শুধু ভাবতাম যে হার্টেরই মনে হয় প্রবলেম হয় এবং হার্টেই ব্লক হয়। কিছু কিছু শুনেছি যে ঘাড়ের যে ভার্টিব্রা গুলো সেগুলোতে ব্লক হয়, কিন্তু হাত পায়ের ব্যাপারটা আমি সত্যি আসলে এইভাবে জানতাম না। এন্ড আমি শিওর আমাদের অনেক দর্শকরা এটা শুনলেন এবং তারা এই ব্যাপারে অ্যাওয়ার হবেন। সাকলাইন রাসেল ভাই, আমি কিন্তু ডাক্তার না, কিন্তু আমরা আবার মানুষের মনের রোগ নিয়ে কিছু কাজ করি এবং স্টাডি ইয়োরসেলফ আসলে এইভাবেই শুরু হয়েছে। এবং আমরা খুব সংক্ষেপে, আজকে আসলে আমার বেশি কথা বলার কথা না, কিন্তু আজকে এত লোক দেখতে আসছে আপনার জন্য এটা, এই আজকের লাইভটা, এটা না বললে আমি খুব মিস করে ফেলবো, মানে আমার লস হয়ে যাবে। সেই সুযোগে বলে রাখছি, সেটা হচ্ছে আমাদের ইয়াং জেনারেশন এবং পরবর্তীতেও মধ্যবয়সী অনেকদের দেখা যায় যে তাদের জীবন এবং বাস্তবতা সম্পর্কে ভুল আন্ডারস্ট্যান্ডিং এর জন্য তাদের কাছে লাইফটা অনেক ভারী হয়ে যায়। এবং আমরা প্রায় দেখি অনেক সময় এসএসসি রেজাল্টের পর ছেলেমেয়েরা আত্মহত্যা করে ফেলে। কয়েকদিন আগে আমরা ইন্ডিয়ান একজন অ্যাক্টরকে দেখলাম আত্মহত্যা করে ফেললো। তা আমরা দেখেছি যে জীবন সম্পর্কে যদি আমরা দৃষ্টিভঙ্গিগুলো ঠিক করি, আমি যে আমার বস, আমার বডি, মাইন্ড এবং ইমোশন, এইগুলা যে আমার শিষ্য বা আমার স্লেভ, এই জিনিসগুলো বোঝাতে পারলে একটা মানুষ খুব সুন্দরভাবে তার জীবনটা চালাতে পারে এবং হ্যাপিলি সে তার লক্ষ্যগুলো নিয়ে এগিয়ে যেতে পারে। সো এই জন্য আমরা রেস্টার্ট ইয়োরসেলফ নিয়ে কাজ করছি। রিলেটিভলি নিউ আর কনসেপ্ট আমি বলবো আমাদের দেশে, বাট আমি সোফার যাদের সাথে কাজ করেছি আমরা বেশ ভালো রেজাল্ট পাচ্ছি। সো আমরা আমাদের আজকের টপিকে ডাইভ করি সাকলান ভাই, ওকে? শিওর। তো উন্নত দেশগুলোর কথা আমরা যখন আলাপ করি বিভিন্ন সময়, আমেরিকা, ইউরোপ, তারা তো অনেক কিছুতে এগিয়ে। আফ্রিকা বা এশিয়ার অনেক দেশের থেকে হয়তো চিকিৎসা বিজ্ঞান এবং অনেক কিছুতে তারা 50-60 বছর এগুনো, সাধারণত আমরা বলি। কিন্তু কোভিড এর জায়গাতে এসে দেখলাম যে ওই সব জায়গাতেই মারাত্মক বিপর্যয় হলো। এটার কারণ কি? প্রথম কথা হলো যে অনেক বেশি এগিয়ে। আপনি যদি চিন্তা করেন যে আমেরিকার সবচেয়ে উঁচু টাওয়ারটা দীর্ঘদিন কিন্তু সেটির ইঞ্জিনিয়ার বাংলাদেশই তো ছিল, তাই না? আজকে আপনি ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, আপনি যদি ধরেন একদম নর্মালি আপনাকে একটা মানে কথা বলি, বাংলাদেশের ডাক্তাররা বা অস্ট্রেলিয়া যারা আছে আন্দোলন করলো যে আমরা অস্ট্রেলিয়া ডাক্তারি আর করবো না, অস্ট্রেলিয়ার হেলথ সেক্টর এই কলাপস করে যাবে। কারণ এই সাউথ এশিয়ার ডাক্তারদের উপর অনেক বেশি তারা নির্ভরশীল তাদের হেলথ সেক্টরটার জন্য। আপনি ইংল্যান্ডে যান, সেখানে বাংলাদেশি ডাক্তারদের দাপট আছে। ইউকে তে যান, এই ইউএসএ যান, বাংলাদেশি ডাক্তারদের দাপট আছে। তার মানে কি, যে মানুষটা আপনার দেশে এসে পাত্তা পাচ্ছে না সে কিন্তু ওই দেশে গিয়ে অনেক সুনাম করছে। তার মানে কি, আমরা ভালো, হয়তোবা আমাদের মধ্যেও প্রবলেম আছে, বাট আমাদের ভালো সংখ্যাটাই বেশি। এবং এক্স্যাক্টলি এটাই হচ্ছে মেইন প্রবলেম। আমি তো দেখেছি, আপনারা যদি চিন্তা করে দেখেন যে উন্নত বিশ্বের কথাগুলোর সাথে যদি আজকের এই বাংলাদেশের, আমি একটা কোশ্চেন সলভ করার চেষ্টা করেছিলাম যে
যতই বলুক না কেন, বাংলাদেশ কিন্তু দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত ঠিক আছে, আমরা এখন একটু ক্রাইসিসে আছে, আমাদের প্রবলেম হচ্ছে, কিন্তু আমি কিন্তু অনেকগুলো পজিটিভ দেখছি। পজিটিভের মধ্যে আপনার প্রথম যেটা আমি দেখছি যে আপনি একবার আজকে যারা আমাকে দেখছেন তারা একবার নিজে বাসায় বসে একবার হিসাব করে দেখবেন তো। আমাকে অনেকে বলে কি যে আমেরিকার ডাক্তার তো এটা বলেছে, আমি বললাম, বাড়া চুপ থাক, আমেরিকার ডাক্তার বলছে ওই দেশে 1 লাখের উপরে মারা গেছে, আমি 1 লাখের উপরে যে দেশে মরছে আমি তার কথা শুনতে যাব? নর্মালি আমি দুষ্টাইমি করি, আর নট লাইক আমি মনে করি না যে আমরা তার থেকে ভালো হয়ে গেছে, আমি জাস্ট পজিটিভ জিনিসটা আমি মনে সাহস আনার জন্য। দ্যাট মিন্স কি যে তারা, আপনি একবার চিন্তা করে দেখেন তো, আমেরিকার যদি একজন লোক মারা যেত কোনো একটা দেশের, কারণ ওই দেশের সাথে দখল করে ফেলতো, সেই জায়গায় আজকে করোনাকে তারা দখল করতে পারছে না। বহু লোক মারা গেছে, মানে অকল্পনীয় যে একটা দেশে এরকম মারা যেতে পারে। এখন আমরা কেন মারা যাচ্ছে না? আমার কিছু অ্যানালাইসিস আছে। অ্যানালাইসিসের মধ্যে একটা হলো যে আমরা কেন আমাদের ওই পরিমাণ মৃত্যুটা নেই, যদিও কিছু মৃত্যু আমাদের ছড়াচ্ছে, এই মৃত্যুগুলো আতঙ্ক ছড়ানোর পেছনে স্পেসিফিক কিছু কারণ আছে, সেগুলো পরে বলছে। সেটা হলো যে আপনি দেখেন বাংলাদেশে এই পর্যন্ত যে মৃত্যুর হার যদি চিন্তা করি, এটি এখন পর্যন্ত 2-এর কাছে, এখন পর্যন্ত কিন্তু ওইরকম বেশি হয়নি। সেকেন্ড হলো যে আমাদের হ্যাঁ 1.6 ছিল, জাস্ট 5-7 দিন আগের একটা ডাটা আমি দেখেছি 1.6, ধরলাম আমি 2-এর কাছে। যদিও ডাক্তারদের সংখ্যা কিন্তু একটু বেশি, অলরেডি আমরা বেশ কিছু ডাক্তারদেরকে হারিয়েছি, আমি সেজন্য তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করি। একই সঙ্গে সবচেয়ে পেশাজীবীদের মধ্যে এই মুহূর্তে ডাক্তারদের মৃত্যুর সংখ্যা অনেক বেশি, যে মানুষগুলোকে আমরা হারিয়েছি, যে চিকিৎসকগুলোকে, এরা কখনোই শূন্যতার পূরণ হবে না, কারণ এরা এক একটা অ্যাসেট, এক একটা পিলার। তারপরে আমি কতগুলো আমার কাছে অবজারভেশন আছে। একটা হলো যে দেখেন আক্রান্তের সংখ্যা তুলনায় কিন্তু আমাদের দেশে মৃত্যুর হার অনেক কম। আপনি তো বলতে পারেন যে আক্রান্তের সংখ্যা তো ডিটেক্ট হচ্ছে না, পরীক্ষা হচ্ছে না। ওকে, ঠিক আছে, ডিটেক্ট না হোক, অনেক বেশি না আক্রান্ত হয়েছে, কিন্তু মৃত্যুগুলো তো ডিটেক্টেড। সবগুলো মৃত্যু যে ডিটেক্ট হচ্ছে তা না, কিন্তু বাট আপনি তো জানেন যে আপনার একটা হাসপাতালে আপনার আশেপাশে মৃত্যুর সংখ্যা যদি আপনি চিন্তা করেন, আমি তো গ্রামে গেছি, কেউ মাস্ক পরে না, লজ্জায় আমি মাস্ক পরি না, গিয়ে বকা দিয়ে ভাব নিতে আসছে মাস্ক পরার জন্য, এরকম একটা ব্যাপার। গ্রামের মানুষ এটাকে পাত্তাই দিচ্ছে না, কারণ তার আশেপাশে ওরকম মৃত্যু দেখছে না। সো আপনাকে মেনে নিতে হবে যে তাদের তুলনায় আমাদের যে মিছিল যেটা, সেটা আসলে ওরকম না। এটার জন্য দায়ী হতে পারে একটা বিষয় আমার কাছে যেটি প্রথম মনে হচ্ছে, যে আমরা একটা বলি না যে দুঃখে ভরা জীবন যা তার আবার কিসের দুঃখ। তো আমরা আসলে ভাইরাস রিলেটেড এই এয়ার পলিউশন নিয়ে এত বেশি থাকি যে আমাদের ওই টুকটাক পলিউশনে আসলে কোনো প্রবলেম হয় না যতটা ওদের হয় আর কি। এটা একটা হাইপোথিসিস, ওরকম কোনো শিওর কিছু নেই, এটা একটা হাইপোথিসিস অনেকে মনে করছে। সেকেন্ড যেটা হচ্ছে যে এইজেড পপুলেশনটা আমাদের দেশে তাদের থেকে কম, তাদের দেশে এইজেড পপুলেশন যারা আছে তাদের সংখ্যাটা তুলনামূলকভাবে বেশি, এটা একটা সেকেন্ড কারণ হিসেবে তারা তুলনা করেছেন। এরপরে কিছুটা বলা হচ্ছে যেমন বিসিজি ভ্যাকসিনেশন আমাদের এই অঞ্চলটাতে, আফ্রিকা এশিয়া এই অঞ্চলটাতে কিন্তু তুলনামূলকভাবে বেশি, এটাকে একটা স্ট্রং কারণ হিসেবে দেখানো হয়েছে। দ্যাটস আমাদের একটা আগে থেকে ইমিউনিটি গ্রো করে আছে এটার এগেইনস্টে। আরেকটা কারণ আমাদের এখানে যেটা আমরা আলোচনা নিয়ে আসতে যাচ্ছি, যে ওয়েদার, হিউমিডিটি, যদিও বলছি যে এর মধ্যে ভাইরাস খুব একটা ভেরি করে না, কিন্তু আমার মনে হয় যে ভাইরাসের যে ভিরুলেন্স বা ওকে ক্ষতি করার যে ক্ষমতাটা, সেটি সম্ভবত ওয়েদার রিলেটেড একটা, এর অবশ্যই ইম্প্যাক্ট আছে, ইম্প্যাক্ট না থাকলে এটি হতো না। তার মানে জীবন ঘাতী ভাইরাসের নিশ্চয় আমার কাছে যেটা মনে হচ্ছে যে কিছু স্পেসিফিক প্রজাতি আছে, যে প্রজাতিগুলো হয়তো বা আমাদের দেশে ওই ভয়ঙ্কর প্রজাতিটা আসেনি, তবে কিছু কিছু মৃত্যু কিন্তু ভয়ঙ্কর ভাবেই হচ্ছে, যেটা আমাদেরকে একটু আতঙ্কিত করে ফেলে মাঝে মধ্যে, কিন্তু সেই সংখ্যাটা খুবই খুবই নগণ্য। আর আমরা আসলে এখন হয়েছে কি, যে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, যে আপনি দেখেন যে মৃত্যু কিন্তু প্রত্যেক দিনই ঘটছে, এবং আপনি যদি টোটাল মৃত্যুর সংখ্যা চিন্তা করে দেখেন, এখন তো অত মানুষের চলাচল নাই, টোটাল মৃত্যুর সংখ্যা কিন্তু আমার মনে হয় যে কম হতে পারে, কারণ রাস্তায় দুর্ঘটনাজনিত মৃত্যুর হারটা এখন অনেক কম, যেটা আমাদের 1 নম্বর কিলার হচ্ছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, সেটা কিন্তু এখন অনেকটা কম। আমার কাছে যেটি মনে হয় যে প্রত্যেকটা মৃত্যু না এখন আমাদের আলাদা হিসাবের খাতায় আসছে, এগুলো আগে আসলে বেহিসেবি খাতায় থাকতো আগে, দ্যাটস ওয়াই আমরা এগুলো টের পেতাম না, আমাদের হয়তো আশেপাশে সবসময় এরকম ঘটতো, আমরা আসলে টের পেতাম না। এখন প্রত্যেকটা মৃত্যু নিউজ ফিডে আসতেছে, নিউজে আসতেছে, যে মানুষগুলো আগে নীরবে নিভৃতে চলে যেত, এখন তারা কিন্তু চলে আসতেছে। সো এই জন্য আমার কাছে মনে হয়, আর কিছু কিছু স্পেসিফিক মানুষ, যে মানুষগুলোর মৃত্যুগুলো অনাকাঙ্ক্ষিত, এরকম মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ার কারণে আমাদের মধ্যে একটা ইম্প্যাক্ট চলে আসছে। সো এখন আমার কাছে তো মনে হয় যে দুটার মধ্যে যদি কম্পেয়ার করি আমাদের দেশ এবং বাইরের দেশের তুলনায়, জানি না আমরা আজকে 100তম দিন অলরেডি ক্রস করেছি, তারপরেও ভয়ানক যে সিনারিও সেটা আমরা এখন পর্যন্ত দেখি নাই, তবে আমরা ভালনারেবল কন্ডিশনে আছি, আমাদের হাসপাতালগুলো স্যাচুরেটেড অলরেডি, আমাদের
কিছু সেট অফ পরীক্ষার যে মানুষের যে একটা আগ্রহ যে পরীক্ষা করতে হবে সেখানে একটা স্বল্পতা রয়ে গেছে, এগুলোকে মোকাবেলা করেই আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের সরকারও যেরকম আস্তে আস্তে ফ্যাসিলিটিস বাড়াচ্ছে, সরকারি বেসরকারি ফ্যাসিলিটিস গুলো বাড়ছে, প্রবলেম বাড়ছে, আমাদের সাপোর্ট সার্ভিসও বাড়ছে। সব মিলিয়ে আমরা আসলে অপেক্ষা করছি, নিশ্চয়ই আমাদের জন্য ভালো দিন অপেক্ষা করছে বলে আমরা মনে করি। আমরা সেরকম আশা করি। সাকলাইন রাসেল ভাই, আমি এরপরে দুটা প্রশ্ন করব, দুটো অ্যাকচুয়ালি কোভিড সংক্রান্ত, আমার মনে হয় একটু নলেজের জায়গায় আমরা জানতে চাই। একটা হচ্ছে আমরা ইদানিং দুটা শব্দ অনেক শুনছি, একটা হচ্ছে কোভিড পজিটিভ, আর একটা আমরা অনেক সময় শুনছি অ্যান্টিবডি পজিটিভ। এই দুইটা জিনিস যদি আপনি একটু সংক্ষেপে আমাদেরকে বলেন। কোভিড পজিটিভ মানে তো আমরা মোটামুটি বুঝতে পারছি যে তার শরীরে কোভিড আছে, কিন্তু আমরা ইদানিং একটা কোভিড পজিটিভ মানে তার শরীরে করোনা ভাইরাস আছে। জি, করোনা ভাইরাস আছে। আর করোনা ভাইরাস ওকে, যখন থাকবে, আসলে শরীরের মেকানিজমটা কি, আপনার শরীরে যখন আপনি তো জানেন যে পুলিশের দুটি ইউনিট আছে, একটা হচ্ছে টেরোরিজম নিয়ে যারা টেরোরিস্ট তাদের বিরুদ্ধে কাজ করে, তার নাম হচ্ছে এন্টি টেরোরিস্ট গ্রুপ। সো এন্টি টেরোরিস্ট ইউনিট যেটা, সেটা তো পুলিশের। এখন শরীরের মধ্যে যখন অ্যান্টিজেন ঢোকে সে তো টেরোরিস্ট। এখন এর বিরুদ্ধে শরীর যেটা তৈরি করে তারই নাম হচ্ছে অ্যান্টিবডি। এখন অ্যান্টিবডি আপনার বডির বিরুদ্ধে না, এটা হলো ভাইরাসের বিরুদ্ধে। সো আপনার শরীরে যখন ভাইরাস প্রবেশ করবে, শরীর তখন তার যে প্রতিরোধ ক্ষমতা তাকে সে ইনভাইট করবে যে তুমি আসো, আমার শরীরে একজন ভাইরাস একটা ঢুকেছে, ওকে মেরে ফেলতে হবে, তুমি ছাড়া আমি অসহায়। তখন শরীর তার নিজস্ব পদ্ধতিতে একটা জিনিস তৈরি করে যেটাকে আমরা বলছি অ্যান্টিবডি। অ্যান্টিবডিটা তাকে মেরে ফেলার জন্য রেডি হয়ে যায়, দ্যাট ইজ অ্যান্টিবডি। এখন করোনা ভাইরাস একজনের যখন ঢুকে, তখন তার শারীরিক ক্ষমতা অনুযায়ী সে তার অ্যান্টিবডি তৈরি করে। আমেরিকা যদি যুদ্ধ লাগে হয়তো 1 কোটি সৈন্য পাঠাবে, আমরা হয়তো 1000 পাঠাবো। ইট ডিপেন্ডস অ্যাকচুয়ালি যে আমার শরীরে ক্ষমতাটা কেমন আছে তার উপর ভিত্তি করে অ্যান্টিবডি তৈরি। এখন কারো কম হয়, কারো বেশি হয়, দ্যাটস ইট। সো এই বডিটা আসলে আমাদের প্লাজমা থেরাপির জন্য অবশ্যই জানা দরকার হয়ে যায়, তাই না? মানে যাদের আমরা প্লাজমাটা নিয়ে দেই, তখন আমার জানতে হয় যে ওই লোকটার অ্যান্টিবডি পজিটিভ হয়েছে কিনা, হলে হয়তো ওই প্লাজমাটা ব্যবহার করা যায়, তাই তো? হ্যাঁ, প্লাজমাটা থেরাপিটা জাস্ট একটু যদি বুঝে নেই, প্লাজমা থেরাপিটা আসলে কি। একজন মনে করেন যে আপনি দরিদ্র মানুষকে তো আমরা অর্থ সাহায্য করি, তো যে মানুষটা আজকে হঠাৎ করে অনেক বেশি অসুস্থ হয়ে গেছেন, তার শরীরে অ্যান্টিবডি কম আছে, তিনি তো দরিদ্র। এই দরিদ্র মানুষটাকে আমরা একটু অর্থের পরিবর্তে অ্যান্টিবডি সাহায্য করি। যার শরীরে অ্যান্টিবডি আছে তিনি যদি একটু প্লাজমাটা ডোনেট করেন, ওই প্লাজমার মধ্যেই অ্যান্টিবডিটা থাকে। সিম্পলি প্লাজমা থেরাপি এটাই। এখন উনি একজন মানুষ 2 জন বা 3 জনকে পর্যন্ত কিন্তু প্লাজমা ডোনেট করতে পারে। এখন আপনি প্লাজমা ডোনেট করলেন, ধরেন যে আপনি একজনকে বললেন যে ভাই আপনি চা খান, আর আপনি একটু পরে বললেন ভাই কি চা বানাইছো না, পানি দিয়ে রাখছো, এটা তো পানি হয়ে গেছে, চা তো হয় নাই, একটু দুধ মিশাও। এখন সিম্পলি আপনার অ্যান্টিবডি আমি আপনার শরীর থেকে নিয়ে প্লাজমা দিলে আমার অ্যান্টিবডি নাই বা অনেক কম পরিমাণে আছে, তখন তো ওনার আসলে খুব বেশি বেনিফিট হবে না। সেটাই বলা হয় যে একটু অ্যান্টিবডিটা দেখে নেওয়াটা বেটার। বাট আমরা যেটা একটা রেশিও জানি, 1:160 রেশিওটা অ্যান্টিবডি থাকবে। এটা ডাক্তারি ভাষা আমরা না বুঝি, আমরা জাস্ট বুঝি যে 1:160 এটা থাকা বেটার। কিন্তু সেটা আসলে বিদেশের ডাটা, আমাদের দেশের ক্ষেত্রে নিশ্চয়ই এর কম হবে। ওরকম স্পেসিফিক ডাটা আমাদের দেশের ক্ষেত্রে এখনো পাওয়া যায়নি। এটা নিয়ে কাজ চলছে, গবেষণা চলছে, নিশ্চয়ই শীঘ্রই আমরা এটা নিয়ে একটা পাবো। তবে আমি এতটুকু বলতে চাই যে একেবারে নিরাশার ভিড়ে প্লাজমা অনেক আশার আলো দেয়। একজন মানুষ একবারই 2 জনকে প্লাজমা ডোনেট করতে পারেন, আবার কিছুদিন পরে তিনি আবারও ডোনেট করতে পারেন। সো আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, 100 জন যদি করোনা আক্রান্ত হয়, তাহলে কিন্তু প্লাজমা হয়তো লাগবে 5 থেকে 10%-এর। সো বাকি 90 জনই কিন্তু রেডি থাকে আরেকজনকে ডোনেট করবার জন্য। এর থেকে তো বড় বড় মানে গিফট ডোনেশনটা আর হতে পারে না। আপনিও তো ভাবছেন যে আল্লাহ আমি আক্রান্ত হয়েছি কোভিডে, আমাকে যদি বেঁচে দাও। আমরা অনেক মান্যত করি, অনেক নিয়ত করি। আপনার কাছে তো মনে হয় যে সবচেয়ে বেস্ট ডোনেশনটা হচ্ছে কি প্লাজমাটা। আমি আমার অনেক লোক কাছের মানুষ, এই প্লাজমাটা রেখে দিস, আমার লাগবে, সবচেয়ে বেস্ট গিফট, তাই না? আপনি আপনার প্লাজমা ডোনেট করুন। সো প্রবাবলি আপনি যে লাস্টের কথাটা বললেন, এটা হয়তো আপনি আরেকবার বলতে পারেন যে যারা সুস্থ হয়ে গেছেন কোভিড থেকে, তাদের হয়তো অ্যান্টিবডি পজিটিভ হয়ে গেছে, তারা যেন প্লাজমা দেন প্রয়োজন হলে। আমি এটা আপিল করব যে এখন পর্যন্ত আমরা এটা নিয়ে আশা পাচ্ছি, সামনে কি হবে জানি না। আজকের দিন পর্যন্ত আপডেট যেটা আমাদেরকে অনেক আশা জাগায় একটা দিচ্ছে। আপনারা দেখবেন জাফরুল্লাহ চৌধুরী দিব্যি সুস্থ হয়ে একবারে একটা ছবি তুললেন এরকম, এবং ওনাকেও 3বার, আমি যতটুকু জানি ওনাকে 3বার প্লাজমা, 3বার আমিও শুনেছি, 3বার। হ্যাঁ, কিন্তু উনি মানে সবাইকে প্লাজমা দিতে হবে বিষয়টা তা না। যারা একটু ক্রিটিক্যাল, যাদের কন্ডিশন খারাপ আছে,
এটা হসপিটালে যাচ্ছে যাদের একটু শ্বাসকষ্ট আছে তাদেরকে দেয়। এখন একজন মানুষ সুস্থ দিব্যি আছেন, তার প্লাজমা দরকার নেই। তো সেই ক্ষেত্রে প্লাজমা নিয়ে বেশি আবার ক্রাইসিস হওয়া যাবে না, আবার প্লাজমা নিয়ে বিজনেস করারও কোনো সুযোগ নাই। আমি শুধু একটা আবেদন রাখতে চাই যে এই আপনি এই যাত্রায় আপনি যখন সুস্থ হয়ে গেলেন, আপনি একজনকে যদি পজিটিভ একজন রোগী তাকে যদি নেগেটিভ হয়ে গেছে, তাকে যদি জিজ্ঞেস করে দেখেন যে ওনার থেকে সুখী মানুষ এই মুহূর্তে পৃথিবীতে নাই। এখন আপনি হয়তো ভাবছেন যে আমি মানুষের জন্য কিছু করি, এখন মানুষের জন্য কিছু করার জন্য সবসময় কি টাকা লাগবে, শক্তি লাগবে, শ্রম লাগবে? আমি বলি যে আপনার শরীরে আল্লাহ প্লাজমা নামে একটা তরল স্বর্ণ দিয়েছেন, এটা আপনি ডোনেট করেন, এতে যে আপনি মানসিকভাবে ভালো থাকবেন এটা আপনি চিন্তাও করতে পারবেন না। আপনার শরীরের যে জিনিসটা না হলেও চলবে সেটা দিয়ে একজনের জীবন বেঁচে গেল। তাই যিনি করোনা পজিটিভ হয়েছেন আমি তার কাছে রিকোয়েস্ট করবো নিয়াত করুন, অথবা যিনি সুস্থ হয়ে গেছেন আমি বলবো যে আপনার জন্য দুটো গাইডলাইন হচ্ছে। একটা হলো যে আপনার উপসর্গ চলে গেছে, 28 দিন হয়ে গেছে, এখন আপনি রেডি, আপনি দিতে পারেন। অথবা আপনার উপসর্গ চলে গেছে, আপনি টেস্ট করেছেন, পরপর দুটো টেস্ট নেগেটিভ হয়েছে, ইয়েস নাও ইউ আর রেডি টু ডোনেট। আপনার অর্থাৎ 14 দিন নেগেটিভ হওয়ার 14 দিন পরে অথবা উপসর্গ চলে যাওয়ার 28 দিন পরে আপনি এটা ডোনেট করতে পারেন। এটাই এখনকার গাইডলাইন। যিনি সুস্থ তিনি ডোনেট করবেন। প্রেগনেন্ট মা বা গর্ভবতী মায়েদের ক্ষেত্রে এটি না করা আছে, বাট অন্যরা ডোনেট করতে পারবে। আমার মনে হয় যে আমরা যারা ইয়াং প্রজন্মে আমাদেরকে দেখছেন বা ইভেন যারা সব বয়সীরা এটি ডোনেট করতে পারেন যদি তার শারীরিকভাবে তিনি সুস্থ থাকেন। ওকে, থ্যাংক ইউ। আমি এর পরের প্রশ্নটা খুব কমন একটা কোয়েশ্চেন, এটা মাস্ক রিলেটেড একটা কোয়েশ্চেন। সেটা হচ্ছে আমরা দেখতে পাই একদম বাজারে যে হকারের মতো এখন বিক্রি করে, 5 টাকা 10 টাকা থেকে মাস্ক বিক্রি শুরু হয়। আবার N95 যেটা অ্যাকচুয়ালি ডাক্তারদের পরার কথা সেটাও এখন অনেক বেশি দামে সবসময় এটা হচ্ছে, এটা খুব দুঃখজনক। সেটা হয়তো আমাদের আজকের কাভারই করতে পারবো না ওই বিষয়টা, বাট N95 একটা মাস্ক আছে। এই যে বিশাল রেঞ্জের মাস্কের ধরন, এর মধ্যে KN95, দেন সার্জিক্যাল মাস্ক, এগুলো আসলে কতটুকু মানে প্রতিরোধ করতে পারে? এটা কি দামের সাথে কোনো বিষয় আছে আসলে? একটা হচ্ছে যে আমরা ওই যে ছোটবেলায় আমরা পড়েছিলাম যে আদব কায়দা, তো আমার কাছে মনে হয় মাস্কের থেকে মাস্কের আদব কায়দাটা খুব বেশি জরুরি। কারণ হলো মানুষ না অনেক বেশি গবেষণা করতে গিয়ে আসল কথাটাই ভুলে যায়। যেমন হলো যে আপনার মাস্ক কাকে বলে, মাস্কের মূল কথাটা যদি আপনি মনে রাখেন সেটি কি যে আমার মাস্ক আমাকে রক্ষা করে, আপনাকে রক্ষা করে। এটা হচ্ছে মাস্কের প্রথম থিওরি। তার মানে মাস্ক পরলে মাস্কটা আমাকে রক্ষা করবে, আপনাকে রক্ষা করবে। এখন যে মাস্কের মধ্যে ভালভ আছে সেটা কিন্তু আমাকে রক্ষা করে। আমি যদি পজিটিভ হই তাহলে আমার আশেপাশে কাউকে রক্ষা করবে না। সো দ্যাট ইজ নট আইডিয়াল মাস্ক। সো প্রথম বলো যে ভালভ না থাকাটা বেটার। যদি কারো ভালভ কিনে ফেলেছেন, ভালভ আছে ভিতরে, তাহলে আপনি আরেকটা ভিতরে আলাদা আরেকটা পড়া উচিত যাতে পরিবেশটাও আপনার দূষিত না হয়। সো প্রথম কথা গেল। সেকেন্ড হলো যে আপনি যে মাস্কটি পরেছেন সেটি আসলে কিভাবে আপনাকে প্রোটেকশন করে। আমরা একটা সময় যেমন ধরেন যে আমরা যদি বলি বাংলাদেশে এখন কাপড়ের মাস্ক পাওয়া যায়, একটা ধরেন সার্জিক্যাল মাস্ক পাওয়া যাচ্ছে, আর একটা হলো N95 বা সমগোত্রীয় FFP2 এই জাতীয় বা KN95 এই জাতীয় মাস্কগুলো পাওয়া যায়। মূলত যারা ফ্রন্ট লাইনার, একেবারে হাঁচি কাশিওয়ালা রুগীদের গায়ে যাচ্ছেন, স্পর্শ করছেন, যেমন আমাকে প্রতিদিন আউটডোরে বসে রুগী দেখতে হয়, এর মধ্যে কে পজিটিভ আমি জানি না, কে নেগেটিভ আমি জানি না। সো আমি যাকে ধরছি আমার তো তার পাটা ধরতে হয়, তার বুকে আমার স্টেথো রাখতে কিংবা আমার হাতে পালসটা দেখতে হয়। সো তাকে তো আমার অ্যাসেস করার আগে আমার নিজের প্রোটেকশন নিতে হয়। আমার জন্য N95 এটা হওয়া উচিত, এটাই গাইডলাইন। এখন যিনি খুব কাছে যাচ্ছেন না তিনি কেন এটি করবেন? বরং এটি করতে গিয়ে কি হচ্ছে, মাস্কের দাম বেড়ে গেছে। আমার নিজেরই আমি এ পর্যন্ত মনে হয় লাখ টাকা খরচ করেছি আমার নিজের জন্য N95 মাস্ক কিনতে গিয়ে। কারণ এটি আপনি জানেন যে এটা আমরা নিজস্ব সাপ্লাই নেই, আমাদের পার্সোনালি কিনতে হয়েছে। এক একটা মাস্ক 1100-1200 টাকা করে কিনতে হয়েছে। এটা গেল N95। সো ফ্রন্টলাইনার্স এর জন্য এটি N95। তবে আমি রিকোয়েস্ট করব, আমি সব আগের ভিডিওতেও বলেছি, যে সমস্ত পুলিশ ভাই হাসপাতাল রিলেটেড ডিউটি করেন তারাও যেন N95 পরার চেষ্টা করেন। কারণ চিকিৎসকদের পাশাপাশি আমাদের সবচেয়ে ঝুঁকিপূর্ণ পেশা হচ্ছে আমাদের পুলিশ ভাইরা। বেস্ট হচ্ছে সার্জিক্যাল মাস্ক বা মেডিকেল মাস্ক, এটি বেস্ট। এটি নিয়ে আমার একটা ভিডিও করার পরে মার্কেট শর্ট পড়ে যায় এবং পরবর্তীতে তো হ্যাঁ, সে কারণে আমি বলি যে মেডিকেল মাস্কটাও ডাক্তারদের জন্য। তবে এখন অনেকটা অ্যাভেলেবল হয়ে গেছে, অনেক সস্তা হয়ে গেছে। বাংলাদেশেও কিন্তু কোম্পানি আছে মেডিকেল মাস্ক তৈরি করে, এটি একটি ভালো। তবে রিসেন্ট যেটি গাইডলাইন বলেছে সেটি হলো যদি গ্রেড করেন, আপনাকে N95 সমগোত্রীয় মাস্কটা অনেক বেশি ভাইরাস প্রোটেকশন করে, সার্জিক্যাল মাস্ক তারপরে একদম লাস্টের দিকে গিয়ে হলো কাপড়ের মাস্ক। এখন কাপড়ের মাস্ক কিন্তু এটার
মধ্যে ভাইরাস ইজিলি যাতায়াত করতে পারে, কিন্তু যে আপনি যে হাঁচি কাশির সাথে যে ড্রপলেট, যেটা ধরেন একটা পানির কণা যে পানির যে দলাটা আছে, এটা তো আর ওটার ভিতর দিয়ে যায় না। সো কিছুটা হলে আপনাকে প্রোটেকশন দেয় কাপড়ের মাস্ক, বিশেষ করে যদি সেটা 3 লেয়ার হয়, তার মানে ড্রপলেট কিন্তু ঠেকায়, ভাইরাস না ঠেকালে। সো আপনি একটু কিছুটা হলে প্রোটেকশন পান। কিন্তু কাপড়ের মাস্ক সাধারণ মানুষের জন্য সুবিধা কি, আপনি বাইরে পড়ে গেলেন, এসে আবার ধুয়ে দিলেন। কিন্তু যদি আমাকে জিজ্ঞেস করেন ডাক্তারি ভাষায় যে এটা কি ভাইরাস টাকায়, উত্তর হচ্ছে যে না, ভাইরাস টাকা না, ড্রপলেট টাকায়, তাতে কিছুটা আপনি প্রোটেক্টেড থাকেন। এখন অন্যগুলোর ক্ষেত্রে কেন বলছি, যেমন আপনার আদব কায়দার কথা কেন বলছে, আপনি মাস্ক পরে একটু পর পরে কি করছেন, মাস্কটা একটু ঠিক করে দিচ্ছেন, ভেরি ব্যাড। আপনি মাস্ক পরেছেন, এই নাক খোলা, নাক আর মুখ ঢাকাই তো মাস্কের প্রথম কথা, সেটা যদি খোলা রাখেন, আর লাভটা কি হলো? লাভ হলো না। আপনার মাস্কের সামনটাকে ধরে নেওয়া হয় যে ইনফেক্টেড, আপনি এটা টাচ করলেন, সেটা হাতে গ্লাভস থাকুক আর যাই থাকুক, আপনি ধরলেন মানে শেষ। আপনাকে এটা ভালো টাইট হতে হবে, টাইট ফিটিং যদি না হয় তাহলে কিন্তু এটা আপনাকে কোনো প্রোটেকশন দিবে না। আপনি মাস্ক পরেছেন, আপনি দোকানে ফুটপাতে গিয়ে এক কাপ চা দিয়ে একটা সিগারেট লাগালেন, মাস্কটা না হলেন, একটু চা খাচ্ছেন, আপনি টোটালি আনপ্রোটেক্টেড। ওই মাস্ক আপনাকে না পর্দা দিবে আপনাকে, না কোনো প্রোটেকশন দিবে। সো কিপ ইন মাইন্ড, যেটা ইম্পর্টেন্ট, আপনি মাস্ক পরেছেন, বাসায় এসে মাস্কটা খুলে টেবিলের উপরে রেখে বলেন, হ্যাঁ আমাকে একটু চা দাও, আমি চাটা খাই। আপনি বাইরে থেকে জীবাণুটা বহন করে ঘরে রাখলেন, মাস্কটা টেবিলের উপরে বাচ্চাকে হাত দিল, এটা দ্যাটস ওয়াই বলা হয় যে সার্জিক্যাল মাস্ক এখন একটু দাম কমেছে। এটি আপনার ওয়ান টাইম ইউজ, 6 ঘন্টার উপরে ইউজ করা উচিতই না, ধোয়াও যাবে না, রিউজও করা যাবে না, এটাই গাইডলাইন। সো আপনি এটা পারবেন না, বরং ডাক্তারের জন্য এটা তারা এই পরিমাণ ক্যাপাবিলিটি নিয়ে তাদেরকে ডাক্তারি করতে হবে, সো তাদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। কেউ যদি মনে করে যে আমার ক্যাপাবিলিটি আছে, আমি আনতে পারি, পড়তে পারি, আমার সে সময় ওকে ওকে, নো প্রবলেম। সেকেন্ড হলো যে N95 যে মাস্কগুলো আছে সেগুলোর ক্ষেত্রে বাংলাদেশ সরকার একটা 28 মে গাইডলাইন দিয়েছে, যে এটা 28 মে গত, যে 2 মাস পর্যন্ত ব্যবহার করা যায়। সেক্ষেত্রে 1, 2, 3, 7টা পর্যন্ত ব্যবহার করতে হবে। অর্থাৎ আজকে পড়বেন প্রথমটা, কাল দ্বিতীয়, এভাবে আপনি 7ম দিনে 7টা পড়লেন, 8ম দিনে গিয়ে আবার প্রথমটা রিইউজ করবেন। এটা একটা রিইউজ না বলে এক্সটেন্ডেড ইউজ বলেছে তারা, যারা N95 রিলেটেড মাস্ক ব্যবহার করেন। কিন্তু সার্জিক্যাল মাস্ক 6 ঘন্টার উপরে না, আর কাপড়ের মাস্ক 3 লেয়ার হতে হবে, এবং সেটা অবশ্যই আপনাকে ওয়াশ করতে হবে রেগুলার, এবং মনে রাখতে হবে যে এটা কিন্তু একটা মানে আমরা অনেক সময় যে এখন আম পাড়ার সময় হয়ে গেছে না, আমরা কি করি, ঝুড়ির মতো একটা বানিয়ে কিন্তু গাছ থেকে আম পেড়ে নেই, তাই না? মাছটা হচ্ছে আপনার সেরকম ক্যাচ আপ করে নেয় বাইরে থেকে জীবাণুটাকে। সো মাছটাকে আপনার ভয় পেতে হবে, শুধু পড়লে হবে না, এটা আপনার একজন প্রোটেকশন দেয়, এটা একটা সোর্স অফ ইনফেকশন হতে পারে। সবসময় বলি যে বাইরে থেকে ঘরে ঢোকার আগে আপনার ব্যাগ থেকে পলিথিনটা বা পেপারের ব্যাগটা বের করে নিয়ে মাছটা ওর মধ্যে ঢোকান, তারপরে ঘরে ঢুকুন, নাহলে আপনি একটা জীবাণু নিয়ে ঘরে ঢুকছেন। ওকে, গ্রেট, অনেক অনেক কিছু জানলাম, থ্যাংক ইউ সাকলায়েন ভাই। আমার নেক্সট প্রশ্নটা হচ্ছে, এই যে আমরা করোনার সময় সবাই অনেক সতর্ক থাকছি, কিন্তু আমার একটা পার্সোনাল অবজারভেশন যে বাসায় যে বাজারের জিনিসগুলো ঢুকছে সেটা অনেক ক্ষেত্রেই আমরা হয়তো সচেতন থাকতে পারছি না, এবং আমরা তো না খেয়েও থাকতে পারছি না, সো বাজার আমাদেরকে করতে হচ্ছে। বাজারের মধ্যে আবার অনেক ধরনের জিনিস থাকে, কিছু প্যাকেটজাত দ্রব্য থাকে, সেটা হয়তো সাবান পানিতে বা কোথাও ধোয়া যাচ্ছে, কিন্তু শাকসবজি বা এইরকম বিষয়গুলো কিভাবে ম্যানেজ করা উচিত? আবার যিনি করছেন, অনেক সময় বাসায় হাউসমেট করেন, সাধারণত আমাদের মায়েরা করেন, তারা অনেক সময় হয়তো অত সচেতন থাকলেন না, ওই অবস্থায় হয়তো হাতটা কোথাও দিলেন, সেক্ষেত্রে এক্স্যাক্টলি কি ফলো করা উচিত? বা আপনার বাসায় খুব দ্রুত আমি টিপস দিয়ে দিই। সেটা হলো যে আপনি বাইরে থেকে শাকসবজি এবং ফল নিয়ে আসছেন, একটা ঝুড়ির মধ্যে রেখেছেন, ওকে, আপনি যে প্রসেস করবেন, হাতটা সাবান দিয়ে 20 সেকেন্ড আপনি ধুয়ে নেন। এরপর আপনি ফলমূল শাকসবজি পুরোটাই আপনি একটা পানির মধ্যে রেখে 20 মিনিট আপনি চুবিয়ে রাখেন, ফ্রেশ পানিতে, আর কিছু করার দরকার নাই। এরপর আপনি একটু ভালো করে পরিষ্কার করে ফেললেন, করে ফেলার পরে আপনি ফ্রিজে রাখেন, রান্না করেন, যা ইচ্ছা আপনি তাই করেন। এরপর আপনি হাতটা ধুয়ে ফেললেন, আর কিছু করার দরকার নেই। আপনাকে কোনো জীবাণুনাশক এগুলোকে দিতে হবে না। কেউ কেউ ভিনেগারের কথা বলেন, আমরা এটা পাইনি খুব একটা গাইডলাইনে। কেউ কেউ লবণ পানি বলেন, হ্যাঁ আপনি সেটা দিতে পারেন, তবে বলা আছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইনে জাস্ট পানি দিয়ে আপনি ভালোভাবে ধুয়ে ফেললেই সেটি জীবাণুমুক্ত হয়ে যাবে, বিশেষ করে শাকসবজিগুলো। সো এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই। আর ফলমূল তো আপনি ধুয়েই খেলেন, আর শাকসবজি তো আপনি রান্না করছেন, রান্না করলে তো ভাইরাস মরে ভূত, ওটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। গ্রেট, অনেক রিলিফ হলো আমার এটা শুনে অন্তত, আমি খুব নিজে খুব চিন্তায় দেখেন, না জানার কারণে কত আতঙ্ক থাকে মানুষের। আমি নেক্সট বলবো যে আমাদেরকে তো কাজের জন্য বাইরে বের হতে হচ্ছে, বিশেষ করে অনেক লোকই অফিসে কাজ করছেন, অফিস হয়তো সার্টেন হাইজিন ফলো করছে, তারপরও দুই একটা বিষয় যদি আপনি একটু হাইলাইট করে দেন, বিশেষ করে যারা রেগুলার অফিসে যেতে হয় যাদেরকে, মেবি ব্যাংকার। আমি
আমি বলি একটা, সেটা হলো কোনো গাইডলাইন, পার্সোনাল মতামত। আমার পার্সোনাল মতামত, আমি একজন মানুষ, আমারও ভুল হতে পারে। আমি যারা অফিসে যাচ্ছেন আমি তাদেরকে রিকোয়েস্ট করবো আল্লাহর ওয়াস্তে গ্লাভস পরিয়েন না। কারণ আপনারা যখন গ্লাভস পরছেন নিজেকে সিকিউর মনে করছেন এবং কি করছেন, গ্লাভস পরেছেন যে আমার হাত প্রোটেক্টেড, হ্যাঁ আমার হাত প্রোটেক্ট, আমার আর কোনো প্রবলেম। আরে বাবা, আপনার হাত প্রোটেক্ট হয়েছে ঠিক আছে, কিন্তু আপনি গ্লাভসটা পরে যখন আপনি নাক চুলকাচ্ছেন, আপনি যখন মাছটাকে ধরছেন, তখন তো আপনি এটা আবার ইনফেক্টেড হয়ে যাচ্ছেন। আপনার গ্লাভস পরার দরকার নাই। আপনি যদি একটা ভালো মানের হ্যান্ড স্যানিটাইজার ইউজ করেন, আপনার হাতটাকে যদি আপনি সহজে টাচ না করেন বা একটা টিস্যু ইউজ করে আপনি যদি লিফটের বাটনে চাপ দেন, দ্যাট ইজ মাচ বেটার। কারণ গ্লাভস মানুষকে ফলস প্রোটেকশন দেয়। আমরা হাতটাকে নিয়ে টেনশন কেন? এই হাতে তো জীবাণু ঢুকবে না, এই হাতের ভিতর দিয়ে জীবাণু আসবে না। হাতটাকে নিয়ে টেনশন কারণে এই হাতটা একটু পরপরে আমরা নাকে দেই, একটু পরপরে আমরা মুখের মধ্যে নেই, একটু আমরা চোখে দেই। আমার এন্ট্রি পথ হচ্ছে নাক, মুখ, চোখ। সো এই হাতটা তো এখানে আসবে। গরুকে কি করা হয় আপনার রংপুরে, তো আপনি, আমি জানি না অন্য জেলাগুলোতে কি, আমাদের তো এই যে গরুকে টোপা পড়ায়, নেট পরিয়ে দেয় যাতে আর ধান খেতে গিয়ে ধান না খায়। সো আপনি আপনার হাতটাকে এই মুখ নাক পর্যন্ত নিয়ে আসবেন না, এটাই তো থিওরি। দ্যাটস ওয়াই আপনি হাতটাকে দূরে রাখেন আর হাতটাকে মানে জীবাণুবিহীন রাখেন, এটাই ইম্পর্টেন্ট। গ্লাভস পরে রেখে এই গরমের মধ্যে গ্লাভস তো ভিতরে ঘামছে, আরো ক্যাচাপ করছে আমার মনে হয় জীবাণু। আর কয়টা গ্লাভস আপনি কিনবেন? আমার কাছে মনে হয় যে গ্লাভস কিনে আমাদের ডাক্তারদের আবার গ্লাভসের শর্টেজে ফেলার তো কোনো দরকার নাই। বেটার হ্যান্ড স্যানিটাইজার এবং সাবান ইউজ করা। আর আমাকে যদি বলেন দুটোর মধ্যে কোনটা বেটার, অবশ্যই সাবান। ওকে, আপনার একটা শ্বাস প্রশ্বাসের প্র্যাকটিসের ভিডিও আমাকে অনেকেই বলেছে আজকে যেন সাকলায়েন ভাই এইটা একবার দেখান। কারণ আমরা সবাই বুঝতে পারছি, এটা আমরা রিস্টার্ট ইউরসেলফেও কিন্তু আলাপ করতাম আগে, মজার ব্যাপার যে আমাদের যে ফুসফুসের ক্যাপাসিটি সেইটা অনুসারে কিন্তু এটা আমরা ব্যবহার করি না। তো এই জন্য ইয়োগাতে বা অনেক জায়গাতে কিন্তু শ্বাস প্রশ্বাসের অনেক ব্যায়াম থাকে। মজার ব্যাপার এখন এটা আমাদের সবার জন্য খুব জরুরি হয়ে গেছে। আপনি কি আমাদেরকে সংক্ষেপে একটু বলে দিবেন যে আমাদের কি প্র্যাকটিস করা উচিত? আমি সবাইকে একটু বলে রাখতে চাই যে প্লিজ বি গ্রেটফুল টু করোনা যদি আপনি বেঁচে যান। কেন বলছি? করোনা আমাদেরকে অনেক কিছু পজিটিভিটি নিয়ে এসেছে। একটা হলো যে বাংলাদেশ এবং সারা পৃথিবীতে একটা, বাংলাদেশ এক জায়গায় পিছিয়ে ছিল, সেটা কি অনলাইন মার্কেটিং বা অনলাইন মানুষের পাশে যাওয়া, মানে কাছে নেওয়া যায়, এটি কিন্তু আমরা অনেক পিছিয়ে ছিলাম। এখন কিন্তু সেটি আমাদেরকে শিখিয়েছে সারা পৃথিবীতে যে হ্যাঁ, করোনা নামে একটা জিনিস এসেছে, তারা অনলাইনে দূরে থেকেও কাছাকাছি আসা যায়, সেটা অনলাইন। এখন অনলাইনে অনেক কিছুই হচ্ছে, মানে আগে তো আমরা ফোনে কবুল বলা শুনেছি, এখন কিন্তু ওই জুমে বসে কিংবা আমরা স্ট্রিমইয়ার্ডে বসে কিন্তু কবুল বলা থেকে শুরু করে এভরিথিং আমরা অনলাইনে সারতে পারছি। সো দিস ইজ দ্য অ্যানাদার বিউটি অফ করোনা। করোনা কিন্তু আমাদেরকে, আমি একজন ডাক্তার, আমি অনেক দিন ধরে আন্দোলন করে আসছি যে হাসপাতালে গিয়ে যখন আপনি চিকিৎসায় বঞ্চিত হন, তার দায় পুরোটা চিকিৎসকের না। একটা হাসপাতাল মানে ঝাড়ুদার, চৌকিদার থেকে শুরু করে হাসপাতালে অনেক কিছু থাকে, কিন্তু আমরা সব সময় হাসপাতালে গেছি, চিকিৎসা নাই, ডাক্তারের দোষ, বেড নাই, ডাক্তারের দোষ, এই ময়লা পরিষ্কার হচ্ছে না, ডাক্তারের দোষ, বাথরুম পরিষ্কার না, ডাক্তারের দোষ, সিট পাচ্ছি না, ডাক্তারের দোষ। এখন কিন্তু মানুষ বুঝে গেছে যে হ্যাঁ, এই মানুষগুলোর মধ্যে অনেক বেশি অসহায়তা আছে, যে সে ডাক্তার দিয়েই শুধু একটা হাসপাতাল চলে না, হাসপাতাল মানে অনেক কিছু। করোনা এটা আমাদেরকে শিখিয়েছে যে, অনেকে বলছে আমাদের হাসপাতালগুলোর অবস্থা এরকম কেন, আমি বললাম যে অবস্থা এরকম আগেই ছিল, আপনি এখন দেখতে পাচ্ছেন। সো এটা একটা পজিটিভ দিক। নেক্সট যেটা পজিটিভ দিক আমি যেটা সবাইকে বলতে চাই, আপনি যে স্বাস্থ্যবিধিগুলোর কথা বলছেন না, এই যে হাত ধোয়ার কথা বলছি, কেউ জানতেনই না যে বিশ্ব হাত ধোয়া দিবস আছে, মানে হাত ধোয়াটা কত বড় ইম্পর্টেন্ট, যেটা করোনা বাধ্য করাচ্ছে। জি, তো এই যে স্বাস্থ্যবিধিগুলো আজকে আপনি শিখলেন, এর জীবনের জন্য। আপনি যদি বলেন যে আমার ইমিউনিটি বাড়াতে হবে, এটা তো ভাই ইমিউনিটি বাড়ানো তবে সব রোগের বিরুদ্ধে, নট ফর করোনা। যেটা শিখলেন সেটা সারা জীবন প্রয়োগ করবেন। তার একটা অংশ হচ্ছে এক্সারসাইজ, ব্যায়াম। এখন ফুসফুসের মধ্যে হাজারো বায়ুথলি থাকে। আমরা যে আমরা বলি যে আমার শরীরে এত বেশি এনার্জি, আমি এনার্জেটিক, আমরা দম আছে, তো এই দমটা তো আসলে আপনার ফুসফুস থেকেই আসছে, তাই না? এখন ফুসফুসের যদি অক্সিজেনেশনটা ভালো না হয়, আমরা কি করি, শরীরটাকে এত আরাম দেই, আমরা মনে করেন যে বেড সুইচ একটু টিপ দেই, আমার লাইট অফ হচ্ছে, আমরা একটা রিমোটের চাপ দেই, টিভিটা অন হচ্ছে, খাটের মধ্যে শুয়ে আছে, হাত এখানে দাও, ওখানে বসে খাচ্ছি, ওখানে ল্যাপটপ, ওখানে মোবাইল, ওখানে সবকিছু, আলটিমেটলি শরীরটা এত বেশি আরাম পাচ্ছে, এখন মনটা কিন্তু অনেক চাপে থাকছে। দ্যাটস ওয়াই আমরা অনেক বেশি অসুস্থ হচ্ছি। সো দিস ইজ যে করোনা আমাদেরকে শেখাচ্ছে যে তুমি একটু এক্সারসাইজ করো, তোমার ফুসফুসটাকে ভালো রাখো। সেটা আমরা করি কি, আমরা যখন নিউজে যাই, আমি যখন নিউজ পড়তে বসি, ইনিশিয়ালি আমার তো প্রায় আজকে 11-12 বছর হয়ে গেল, এখনো যখন বলে যে স্যার আমরা উইদিন সেকেন্ডস আমরা নিউজ স্টার্ট করবো, আমরা লাইভে যাচ্ছি, আপনি রেডি হয়ে যান, যখন কাউন্টডাউন শুরু হয়ে যায় আমি বুঝি আমার হার্টবিট বেড়ে গেছে। তার আগে আমরা সব সময় আমরা
একটু ফুসফুসের এক্সারসাইজ সব সময় গত 11 বছর করিনি। সেটি কি আমরা জাস্ট আমি কাউন্টডাউন করি, আমি একটা ডিপ ব্রেথ নেই, নিয়ে আমি আমার পেটে শ্বাসটা নিয়ে যাই, নিয়ে যদি আমি হোল্ড করে রাখি পট 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 করে আমার সবগুলো কিন্তু খুলে যায়, অ্যালভিওলি গুলো বায়ুথলি গুলো খুলে যায়, তখন আমি অনেক একটা স্পেস পাই। আমার ফুসফুসগুলো যখন খুলে যায় আমার ক্যাপাবিলিটিটা বেড়ে যায়, আমার শ্বাস প্রশ্বাসটা খুব ইজি হয়। এটা আসলে ইয়োগারও একটা পার্ট, এটা ফিজিওথেরাপির একটা পার্ট। সবাই অনেকে মাইন্ড করে যে সাকলাইন ভাই উনি একজন ভাস্কুলার সার্জন, উনি আবার ফিজিওথেরাপি নিয়ে কথা বলছেন। ওরা আর বোঝে না যে যে লাংটা নিয়ে তুমি ফিজিওথেরাপির কথা বলছো ওটা তো কেটে জোড়া দেওয়াটাও একজন কার্ডিওভাস্কুলার থোরাসিক সার্জনের কাজ। তো এনিওয়ে আমি যেটা বলতে চাচ্ছি যে আমি সেখানে ভিডিওতে দেখেছি যে একটা বল নিয়ে যারা এটা প্র্যাকটিস করতে পারে, ভিডিওটা আবার আপনারা দেখতে পারেন, আমার নাম সাকলাইন রাসেল, এই নামেই ভিডিওটি পাওয়া যাবে। আর সেকেন্ড হলো যে দরকার নেই সেটি করার, আপনি জাস্ট প্রতিদিন একটা নির্দিষ্ট সময় একটা ডিপ ব্রেথ নিলেন, ব্রেথটা কিছুক্ষণ হোল্ড করলেন, আবার ছেড়ে দিলেন। এভাবে যদি আপনি একটু কিছুক্ষণ করেন, কয়েক মিনিট, দেখবেন যে আপনার ক্যাপাবিলিটিটা অনেক বেড়ে যাচ্ছে। থ্যাংক ইউ সাকলাইন ভাই। আজকে প্রায় এই মুহূর্তে প্রায় 500 জন লোক আমাদেরকে দেখছে। আই থিঙ্ক আমাদেরকে বলাটা ভুল হবে, আপনাকে দেখছে, কারণ আমি প্রায় লাইভ করি, আমার লাইভে এত লোক সো আপনার জন্যই এসছে। আর প্রীতু রেজা ভাই, আমি জানি না আপনার সাথে সরাসরি পরিচয় আছে কিনা, উনি বাংলাদেশের একজন খুব আমি বলবো এই প্রজন্মের বেশ ভালো সামনের সারির ফটোগ্রাফার প্লাস খুব সুবিদ মানুষ, আমার খুব ভালোবাসার মানুষ। প্রীতুবাজ রেজা ভাইও লিখেছে যে উনি আমাদের দুজনকেই ভালোবাসেন। সো প্রীতুবাজ রেজা ভাই, আপনাকেও আমাদের পক্ষ থেকে ভালোবাসা। আচ্ছা, আমি প্রীতুরেজা ভাইকে আমি চিনি, ওনাকে না চেনাটা অবশ্যই অন্যায়, অবশ্যই অন্যায়। মানে আপনার কাছে আমি যাব, কারণ আমার এখন দেখা গেছে অনেক মানে ছবি টবি শর্টেজ পড়ে গেছে, আপনি পারলে আমারও কিছু ছবি তুলে দিয়েন। তবে রিকোয়েস্ট থাকবে ছবিতে যেন আমাকে ফর্সা না লাগে, আমি যেরকম সেই রকমই যেন লাগে আর কি। উনি করতে পারে ভাই আপনার জন্য অনেক শুভেচ্ছা, কারণ আপনার জন্য ভালোবাসা। ইয়েস। আচ্ছা, এবার আমি একটু রোগ প্রতিরোধ ক্ষমতার দিকে যেতে চাচ্ছি, আপনি ওইদিকে কিছুটা টাচ করেছেন, আরেকটু যদি আমাদেরকে বলেন যে একটা তো অনেকদিন ধরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করা দরকার ছিল সাকলান ভাই, সেটা তো আমরা করি নাই, এই যে শুয়ে বসে কাটিয়েছি। এখন থেকে কি ঠিক করা, মানে যদি বেঁচে যাই তাহলে কি জিনিসগুলো ফোকাস করতে হবে? ইনশাআল্লাহ সেটি হলো যে আপনি বাঁচবেন, এটা হলো প্রথম কথা। কারণ আপনি আমাকে অনেকে বলে যে আজকে আমার মানে জন্মদিন, আজকে আমার 20তম জন্মদিন। এই কথার অর্থ হলো যে আপনার মৃত্যু থেকে আপনার কাছে যেতে 20টা বছর আপনি এগিয়ে গেছেন, অর্থাৎ আপনি মৃত্যুর দিকে 20 বছর এগিয়ে গেছেন। সো মৃত্যু অবধারিত চরম সত্য, এটা থেকে আপনি কখনই বাঁচবেন না। সো মৃত্যুকে চিন্তা করে যদি আপনি বসে থাকেন, জীবন একেবারেই থেমে যাবে। সো আপনার কখনই মনে করার দরকার নাই যে যাত্রায় বেঁচে গেলাম, বা আপনি যদি বেঁচে যান, আপনার যদি মৃত্যু নির্ধারিত যেভাবে আছে ঠিক সেভাবেই আপনাকে যেতে হবে। সো আপনি যদি সেইভাবেই রেখে দেন, আপনি যাত্রায় বেঁচেই যাবেন। আর আমি বলি যে আমাকে যদি বলে যে ডাক্তার তুমি আপনি আমার ফেসবুকে দেখলে, আপনি গেলেই দেখবেন যে আমার নিজের সম্পর্কে যখন বলা যায় আমি মানুষকে ভালো করতে পারি না, এই ক্ষমতা আল্লাহ আমাকে দেননি। মানুষের আমি বাঁচাতে পারি না, মানুষের যে কদিন বেঁচে থাকার জন্য আল্লাহ তার হায়াতটাকে নির্ধারণ করে রেখেছেন, আমরা ডাক্তাররা সেই সময়টাকে সুন্দর করতে পারি মাত্র। আজকে জাভেদ ভাই আপনার মনটাকে যেমন সুন্দর করতে পারেন, আমরা আপনার শরীরটাকেও এরকম সুন্দর করার কিছু ক্ষমতা আছে, বাট আমাদের কারো বাঁচানোর ক্ষমতা নাই। দ্যাটস ওয়াই আপনি যখন চিন্তা করেন যে আমি ফিট থাকবো, আমি রেগুলার ফিট থাকতে চাই, তার প্রথম শর্ত হচ্ছে যে আপনাকে ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে হবে। আপনার শরীরের ভাষা হচ্ছে ও কষ্ট চায়, ও চায় যে ও একটু দৌড়ের মধ্যে থাকুক, আর মনটা চায় যে সে একটু রিল্যাক্সে থাকুক। আমরা জাস্ট সেই জিনিসটা করবো, আমরা শরীরটাকে কষ্ট দিব, মনটাকে আমরা যেন একটু আরাম দিতে পারি। এখন ধরেন আপনি তো বলছেন যে এটা কেমনে সম্ভব, আমার তো গাড়িতে ছাড়া, আমার তো এসিতে কোনো প্রবলেম, আমার তো আলাদা কোনো টাইম নেই, অনেক বিজি মানুষ। নো প্রবলেম, আপনি আপনার অফিস থেকে একটু আগে নেমে যান। আমি নিজেও চেষ্টা করি সেটা করার, আমি যে খুব ভালো স্বাস্থ্যবিধি মেনে চলা লোক আমি তাও না। প্রথম কথা এক্সারসাইজ, ফিজিক্যালি অ্যাক্টিভ থাকা। আপনি চেষ্টা করবেন প্রত্যেকটা কাজ নিজে করার জন্য, অ্যাক্টিভ থাকবেন, দেখবেন যে আপনার তুলনামূলক ভাবে আপনি ভালো থাকবেন। বলতে খারাপ শোনা যায়, খুব বেশি রিকশাওয়ালা কিন্তু আক্রান্ত হয়নি, অসুস্থ হয়নি, হাসপাতালে যায়নি, মৃত্যুর সংখ্যাও কিন্তু খুব একটা বেশি না, কারণ তারা ফিজিক্যালি ফিট। আপনি সারা বছর পড়েনি, আজকে 5 দিনে পড়ে আপনি চাচ্ছেন যে পুরো সিলেবাস পড়ে ফেলবেন, ইজ ইট পসিবল? বাট পসিবল। সেটা কিভাবে? আপনি আজকে থেকে ঠিক করেন যে আমি ধূমপান করবো না, এটা 1 নাম্বার। আমার ডায়াবেটিস প্রেশার আছে, আমি সেটাকে কন্ট্রোলে রাখবো। আমার ওজন বেশি আছে, আমি সেটাকে কন্ট্রোলে রাখবো। আমি কালকে খালি পেটে গিয়ে পরীক্ষা করে দেখবো যে আমার কোলেস্ট্রল লেভেলটা বেশি আছে কিনা, যদি থাকে আমি অ্যাকর্ডিংলি ওষুধ খাবো, কিংবা আমি ব্যায়াম করে সেটাকে ঠিক রাখবো। আমার কাজ হচ্ছে অ্যাটলিস্ট 6 থেকে 8 ঘন্টা ঘুমানো, 8 ঘন্টা বেস্ট। আমি যদি ফ্রেশ ঘুম দিই 6 ঘন্টাও চলে, এটা হলো বেস্ট। আমার যেমন 6 ঘন্টা আমি ঘুমাতে পারি না, বাট আমি যে সময়টা ঘুমাই সেটা ফ্রেশ থাকে।
তো এটা একটা দরকার। সেকেন্ড হলো যে আপনি সপ্তাহে অন্তত 5 দিন আপনাকে ঘাম ঝরানো, দৌড় দিতে হবে, হাঁটতে হবে, ব্যায়াম করতে হবে। এটা আপনার জন্য খুব বেশি জরুরি। এটা যদি আপনি করেন আপনি অটোমেটিক্যালি ফিট থাকবেন। আপনি যদি আমার মতো কালো হন, আপনাকে রোদে গিয়ে আরো একটু বেশি সময় থাকতে হবে ফর্সাদের তুলনায়। জাভেদ ভাইয়ের যদি 5 মিনিট রোদে থাকে ওনার ভিটামিন ডি অনেক তৈরি হবে, আমার 10 মিনিট লাগবে। কারণ আমার শরীরে আল্লাহ মেলানিন দিয়েছেন, এই মেলানিনের কারণে আমার শরীরে ক্যান্সার হওয়ার, স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম, বাট আমার শরীরে ভিটামিন ডি তৈরি হতে সে বাধা দিবে। দ্যাটস ওয়াই আমাকে মনে রাখতে হবে যে সূর্যকে না করা যাবে না। আপনি যদি জীবনকে আলোকিত করতে চান, সূর্যের পথে দেয়াল তুলতে নাই। ঠিক সেরকমই আপনি যখন ভিটামিন ডি যদি আপনি বেশ প্রাকৃতিক সোর্স থেকে নিতে চান, আপনার সূর্যের কাছে একটু যেতে হবে, আপনার ফেসটা, হাতটা একটু খোলা রেখে রোদের মধ্যে কিছুক্ষণ পায়চারি করতে হবে, অন্তত 15 মিনিট। কালো হওয়ার ভয় করা যাবে না, কারণ আপনার ভিটামিন ডি দরকার। এখন যদি মনে করেন যে আমি মডেল, আমার কালো হলে প্রবলেম, ভিটামিন ডি অন্তত আপনি সোর্স থেকে খান, ডিম আছে, দুধ আছে। তাও যদি না পারেন ভিটামিন ডি টেস্ট করে নেন, যদি দেখেন যে কম আছে আপনি সেখান থেকে ভিটামিন ডি ইনজেকশন আছে, মুখে খাওয়ার ওষুধ আছে, আপনি খেয়ে নিলেন। দেশি ফল বেস্ট। আপনি যদি চিন্তা করেন আমরা আমলকি, কামরাঙ্গা, সফেদা এগুলোতে যেই পরিমাণ ভিটামিন আছে ও আপনার আঙ্গুরে, আপেলে, কমলাতে নাই। সো আপনার বেটার হচ্ছে দেশি ফলগুলোর প্রতি নির্ভরশীল হয়ে যাওয়া। আর অবশ্যই অবশ্যই কার্বোহাইড্রেটটা একটু কম খাওয়া। আর আমি সবাইকে একটা উপদেশ দিই, সেটা হলো যে আমরা সারা দেশের মানুষ তরকারি দিয়ে ভাত খাই। প্লিজ ভাত দিয়ে তরকারি খান, দ্যাটস দ্য বেস্ট ওয়ে। আপনি যদি সেটা করেন দেখবেন যে ভাত খাওয়ার পরিমাণটা কমে যাচ্ছে। আপনি পুরো প্লেট জুড়ে তরকারি নেবেন, এক কোনায় একটু ভাত নেবেন, দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে যে আপনি হেলদি খাবারটা নিচ্ছেন। আর মাঝে মধ্যে জাভেদ ভাইয়ের যে রিস্টার্ট ইউরসেলফ প্রোগ্রামটি দেখছেন, দেখবেন যে মনের খাবারটা পেয়ে গেছেন। এবং আপনার সত্যিকার অর্থে শরীর যদি ভালো না থাকে, মন শরীরের সাথে চলে না, দুটো আলাদা জিনিস না, দুটো এক জিনিস। আপনি তখনই সুস্থ যখন দুটোর মধ্যে একটা ব্যালেন্স আছে, এবং আপনি তখনই হ্যাপি। এমন আমি অনেক সময় দুষ্টামি করে বলি যে ডাক্তারদের জীবন, এরা আসলে সারা জীবন দৌড়ের মধ্যে থাকে। একটা সময় পর্যন্ত এদের অর্থের অভাবে দৌড়ায়, এরপর যখন অর্থ চলে আসে তখন শরীরে ডায়াবেটিস চলে আসে, তখন আবার ওজন কমানোর জন্য দৌড়ায়। সো দৌড়াতেই এখন আমাদের ডাক্তার না, অনেক মানুষেরই এখন দৌড়ের জীবন হয়ে গেছে। একটা সময় যখন দারিদ্রতা থাকে, পেটের ক্ষুধায় তাড়নায় সে দৌড়ায়, আর এখন সে পেটের মানে ক্ষুধা মিটে গেছে, এখন সে চর্বিটা কমানোর জন্য দৌড়ায়। সো আপনি ঠিক করবেন যে আপনি আসলে কিভাবে ভালো থাকতে চান। আর সবচেয়ে বড় কথা আপনাকে আমি বলি, আপনি যদি একজন স্বাভাবিক সুস্থ সম্পর্ক মানুষ হতে থাকেন, আপনার যদি মনে সামান্যতম পজিটিভিটি থাকে, আপনার সামনে ডাটাটা আপনি দেখেন যে আপনার আশেপাশে সুস্থ হয়ে গেছে ঘরে থেকেই, একটা ট্যাবলেটও যদি কেউ গ্রহণ না করে 85 জন লোক ভালো হয়ে গেছে। এখন আপনি যদি মনে করেন যে আমি ভালো থাকতে চাই, 85 লোকের কথা চিন্তা করেন। আপনি যদি নৈরাশ্যবাদী হয়ে থাকেন, আপনি 5%-এর কথা চিন্তা করেন। অপশন আপনার কাছে, ভালো থাকার সুইচ আপনার কাছে। আর আমি সবসময় একটা কথা বলে, আমি আমি পার্সোনালি আই এম নট এ জাভেদ ভাইয়ের মতো একজন মোটিভেশনাল স্পিকার। আমি জীবনে মোটিভেশনাল স্পিকার না। আমি 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 বাট আমি জানি যে অনেকেই মোটিভেটেড হন, তাকে ভালো থাকা একটা আর্ট, এটা আসলে জানতে হয়। ভালো থাকার জন্য তো কোনো নির্দিষ্ট কোনো আইটেম নাই। আপনি যদি একটা 3 পিসের কথা চিন্তা করেন, সেখানে আইটেম আছে, একটা ওড়না, একটা পায়জামা, একটা জামা, তিনটা মিলেই 3 পিস হচ্ছে, তার মধ্যে কিছু ডিজাইন আছে। কিন্তু ভালো থাকার জন্য এরকম কোনো ডিজাইন না। আমি সাকলেন জাভেদ ভাইয়ের সাথে বসে আছি না, আমাকে যদি বলেন সাকলেন ভাই 3 মিনিটে আমার মন খারাপ করে দেন আপনার কথা বলে, আমি আপনার মন করে দিতে পারবো। আর যদি বলেন যে আমাকে একটু হাসান, আমি হাসাতে পারবো। এখন আমি কোনটা গ্রহণ করবো আমার জীবনের জন্য, সেটা আপনার কাছে। সো মানে আপনি যে মানুষটাকে সুখী দেখেন, এ কথার অর্থ হলো যে তিনি একটা আর্টিস্ট, যে আর্ট দিয়ে তিনি তার দুঃখটাকে আড়াল করতে পেরেছেন। আমি সবসময় এটাই ফিল করি। এবং আজকের দিনে যদি আমি চিন্তা করি, আমার থেকে তো আপনার মানে আমার থেকে বলতে আমাদের মতো মানুষ যারা, তার থেকে একজন সাধারণ মানুষ অনেক বেশি ঝুঁকিতে না। কারণ আমাকে প্রতিদিন হাসপাতালে যেতে হয়, আমি অপারেশন করি, একটা অপারেশন 6-7 ঘন্টা লাগে। আমি আউটডোরে বসে যখন রুগী দেখি, তখন আপনি জানেন যে প্রোটেকশন নেওয়ার পরে তো পজিটিভ হয়। এখন 20টা রুগী দেখলে 40টা তার অ্যাটেন্ডেন্ট সাথে সাথে যখন থাকে, এই যে এতগুলো মানুষকে আমি যখন দেখছি, আমাকে এই কাজটা তো প্রতিদিন করতে হচ্ছে। ভাইরাসটা এত, যে জিনিসটা আমি দেখি না, আমি তার বিরুদ্ধে কিভাবে আমি নিজেকে প্রোটেক্ট করবো, তারপরে কিন্তু আমি আমি যুদ্ধ করছি। আমার ঘরে আমার বয়স্ক মা বাবা আছেন, তাদের শরীরে রোগ আছে, আমার সন্তান আছে, আমার পরিবার আছে, আমার সেখানে আমাকে ফিরে আসতে, তাদের অসুস্থতার ভয়ও আমাকে কাঁপায়। এত কিছুর মধ্যে থেকে আমি সত্যি বলছি আমি ভালো আছি। এবং আমি মনে করি যে আমার মতো মানুষদেরকে নিশ্চয়ই আল্লাহ ভালো রাখবেন, কারণ আমি চেষ্টা করি যে সাকলিন নামের মানুষটাকে ভালো রাখতে। কারণ আমি জানি যে সে ভালো থাকলে অনেকগুলো মানুষকে ভালো রাখার কারণ হবে, অন্তত ভাস্কুলার রিলেটেড যে সমস্ত মানুষ আছেন। দ্যাটস ওয়াই আমি
মনে করি যে আমি ভালো আছি এবং ভালো থাকি, এবং এভাবেই আসলে ভালো থাকতে। এবং অভিনয়ের কথা যদি বলি না, পৃথ্বীরাজ ভাই যখন ছবি তোলেন, আসলে ছবি তোলা মানেটা কি, আপনার জাস্ট আজকে যারা আমাকে দেখছেন ফেসবুক, তো আপনি জাস্ট এটাই ফলো করেন, জীবনটা ভালো হবে। কি কারণে? আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যে যে ছবিটা আমরা দিই না, সেটাকে আমরা ম্যাক্সিমাম টাইম ক্রপ করি। ক্রপ করার অর্থ হচ্ছে যে আপনি আপনার খারাপ অংশটাকে বাদ দিয়ে দিবেন, সুন্দর অংশটাকে তো আমরা তুলে ধরি। সো আপনি আপনার লাইফের খারাপ অংশটাকে যদি ক্রপ করে দেন, দেখবেন যে আপনার ভালো অংশটা আসবে। অনেকে আমাকে বলে, সাকিব ভাই আপনি অনেক ভালো মানুষ। আমি তখন বলি যে ভাই আমার মধ্যে অনেক খারাপ আছে, তুই এটা জানিস না। আর কেউ যদি বলে যে ভাই আপনি খারাপ মানুষ, আমি বলি যে আমার মধ্যে কত ভালো আছে তুই তো জানিস না, এটা তোর প্রবলেম। আমি যেরকম সেরকমই আছি। তো সাকলেন ভাই, আপনি যে কার্বোহাইড্রেটের কথাটা বললেন না, আমার তো বাড়ি রংপুর, যেহেতু আমার খুব কষ্ট হলো এটা শুনে, কিন্তু কিছু তো করার নাই, কার্বোহাইড্রেট ছাড়তে হবে। আপনি তো জানেন মানে উত্তরাঞ্চলের লোক, আমরা ভাত দিয়ে তরকারি খাই। হ্যাঁ, হ্যাঁ। তো আমি জাস্ট একজন একটা খুব স্পেসিফিক একটা কোয়েশ্চেন করেছে সাকলেন ভাই, আমরা কিন্তু সময় কমে যাচ্ছে, তো আমরা একটু ফাস্ট ফাস্ট যাবো। উনি কারণ অনেকগুলো ইন্টারেস্টিং জিনিস আমি পার্ক করে রেখেছি। তো উনি খুব স্পেসিফিক বলছে ইমিউনিটি ডেভেলপমেন্টের জন্য যে জিঙ্ক ভিটামিন ডি খাচ্ছি 14 দিন, আর সবসময় ভিটামিন সি খাচ্ছি, একবার 14 দিন খাওয়ার পর কি আবার খেতে হবে নাকি দরকার নেই, হলে কতদিন পর, এরকম একটা কোয়েশ্চেন। না, এটা আমি বলে না, এটা বলেছি যে আপনার যদি ভিটামিন ডি ঘাটতি থাকে তখনই আপনি সেটি অত বেশি গ্রহণ করতে হবে। আর জিঙ্ক আপনি 14 দিন খেয়েছেন, ওকে আর দরকার নেই, 1 মাস খেতে পারেন, নো নিড। আপনার এটা আসলে আপনাকে এই মুহূর্তে খুব বেশি হেল্প করবে তা না। আপনি খাচ্ছেন, আমরা এটা বলি মনের শান্তি। যেমন আপনাকে অনেকে এসে বলে কি জানেন, যে আমি তো কালকে একটা গাছের পাতা খেয়েছি, তারপর দেখি যে আমার ভালো লাগতেছে। ভাই আমাকে অমুকে বলেছে যে গাছের পাতা খেলে এই রোগটা নাকি ভালো, আমি কি করবো? আমি বললাম, না, অবশ্যই খাবেন, আমি মন থেকে বলছি, সত্যি বলছি, আপনি খাবেন। কেন হয় কি, উনি খাওয়ার পর হয়তো ওনার মনে একটা ফিলিংস আসতে পারে, ও আমি খেয়েছি তাহলে উনি ভালো হয়েছে, আমিও ভালো হবে। এটা কিন্তু তাকে একটা রিলিফ দেয়। সেই রিলিফের জন্য বলে যে আমি আপনি খান। সো আপনি খাচ্ছেন, খান। এটা নিয়ে 2 দিন 4 দিন 10 দিন হিসাব করার কোনো দরকার নাই। আপনি যদি মনে করেন যে আপনার ঘাটতি আছে, আর টেস্টটা কেন করাতে বলছি না, টেস্ট অনেক ব্যয়বহুল, একটা ভিটামিন ডি করতে অনেক টাকা খরচ হয়। দ্যাটস আমি এটা যাচ্ছি না, বাট ব্লাইন্ডলি আপনি খেতে পারেন, এটা খুব একটা লস নাই। আর সত্যিকার অর্থে আপনাদেরকে বলি, ভিটামিন ডির সংজ্ঞাটা কি। আপনি যদি শুনেন ভিটামিনের সংজ্ঞা, ভিটামিন হচ্ছে এমন একটা উপাদান যেটা শরীরে খুবই কম পরিমাণ লাগে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার মানে ভিটামিন কিন্তু খুব বেশি দরকার নেই। গোগ্রাসে ভিটামিন খেলে সেটারও প্রবলেম আছে। সো অল টাইম ব্যালেন্স থাকতে হবে আপনাকে। একটা কমন জিনিস অনেকেই জানতে চেয়েছে থাকলার ভাই, সেটা হচ্ছে যে অনেকের তো সিমটম আছে, এবং এটার সিমটম গুলো তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের নর্মাল ফ্লুর সিমটম, এবং অনেকে দেখা যাচ্ছে হয়তো টেস্ট করতে দিয়েছে, হয়তো সময় লাগছে রিপোর্ট আসতে। আমরা অনেকের ক্ষেত্রে দেখেছি টেস্টের ডেট আসতেই হয়তো 5-6 দিন সময় লাগছে। আমরা কাউকে দোষ দিচ্ছি না, এটাই হয়তো আমাদের টোটাল ম্যানেজমেন্টটা এরকমই, কিছু করার নেই। কিন্তু ওই মানুষটা ওই 5-7 দিন কি করবে? তার জন্য কি কোনো ওষুধ খাওয়া তাকে শুরু করতে আচ্ছা, হবে নাকি না না না, এটা এটা একদম একদম এটা একদম ক্লিন কাট, এটা নিয়ে কোনো কনফিউশনের কিছু নেই। আপনি যদি মনে করেন আপনি সাসপেক্টেড বা আপনার মিনিমাম কোনো উপসর্গ আছে, ঔষধ একটাই, আপনি পুরো 14 দিন ঘরের মধ্যে আলাদা থাকবেন। 14 দিনের জন্য আপনি রিল্যাক্স, আপনার টোটালি আর কারো মানে আইসোলেটেড থাকতে হবে, ফ্যামিলির অন্যর সাথে টাচে আসা যাবে না। রিপোর্ট যাই আসুক না আসুক সেটা পরে দেখা যাবে। এটা হচ্ছে প্রথম কথা। যেহেতু প্যান্ডেমিক চলছে, এই অবস্থায় যে কোনো সর্দি কাশি জ্বর গলা ব্যথা নাকে ঘ্রাণ নেই, যেটাই আসুক না কেন, একসঙ্গে একটা বা দুটো যদি উপসর্গ আসবে, আপনি সাথে সাথে নিজেকে আইসোলেট করবেন, উপসর্গ অনুযায়ী আপনি ঔষধ খাবেন। দ্যাটস এনাফ। আর কিছু করার দরকার নাই। রিপোর্ট কবে আসুক না আসুক সেটা নিয়ে টেনশন করার দরকার নেই। আপনি বেটার আইসোলেটেড থাকেন, উপসর্গ অনুযায়ী ওষুধ খান। সেটা কি জিনিস? আপনার জ্বর আছে, নাপা খেলেন, আর কিছু টেনশন দরকার নেই। আপনার সর্দি আছে, এন্টিহিস্টামিন একটা খেলেন। আপনার মাথা ব্যথা হচ্ছে, আপনি প্যারাসিটামল খেলেন, সেটা এইস হতে পারে, নাপা হতে পারে, রিসিট হতে পারে, অনেক কিছু আছে। আর নেক্সট যেটা হলো যে আপনার একটু মানে পুষ্টিকর খাবার যেটা খেতে হয়, আমরা সব মানুষকে বলি, সেটা খেলেন। এটা আপনার কোনো ওষুধ স্পেসিফিক আপনাকে প্রোটেকশন দিবেন। আপনি নর্মালি একটা জিনিস চিন্তা করে রাখেন, সারা পৃথিবী তো এখন পর্যন্ত কিছু মৃত্যুকে ঠেকাতে পারছে না। সো আপনি কেন ভাবছেন যে আমি ওইটা খেলে ওইটা খেলে ওইটা খেলে হয়ে যাবে? আমরা এখন মানে প্যান্ডেমিকের শিকার হচ্ছি করোনা নিয়ে, আর ইনফোডেমিক বা তথ্যের মহামারী নিয়েও কিন্তু শিকার হচ্ছি, যেটার কারণে নিউজ সোশ্যাল মিডিয়া গুলো দিচ্ছে। আমি সাকলেন, আমাকে প্রত্যেকদিন যুদ্ধ করতে হয় যে ভাই এটা হলো রোগ, আর এইটা ভাই ওষুধ কিন্তু না, এইটা নিয়ে আমাকে রেগুলার এখন যুদ্ধ করতে হয়। সো এই যে তথ্যের যে মহামারী, আপনি চিন্তা করতে পারবেন না যে মানে ইন্টারন্যাশনাল মার্কেট পলিসিরও একটা অংশ মানে আপনার এটা, যে আপনার একটা কোন রকম যদি প্রচার করে দেয়া যায় একটা ওষুধের নাম, বাস আপনি কিন্তু কোটিপতি।
আপনি একটা আজকে মনে করেন রংপুরের মানুষ, আমি সেদিন একটা স্ট্যাটাস দিয়েছি যে রংপুরের মানুষ তো শীতল খায়, আপনি খালি একটা গবেষণা পত্র দিয়ে দেন যে আমি 100 রুগীকে শীতল খাইয়েছিলাম, 85 জন রুগী ভালো হয়ে গেছে, দেখবেন যে পরের দিন শীতল মার্কেট আউট হয়ে গেছে। বেসিক্যালি তো 85 জন এমনিতেই ভালো হবে, মানে 85 জন এমনিতেই ভালো হবে। যে রোগের 1000টা ঔষধ, সেটা মানে ওষুধ, সেটা তো আসলে স্পেসিফিক কোনো ওষুধ না। টিল ডেট, আজকের দিন পর্যন্ত কোনো স্পেসিফিক ওষুধ নাই। যতগুলো শুনছেন কোনোটাই ফিক্সড কোনো ওষুধ না, প্রত্যেকটা একটা সাপোর্টিভ অংশ মাত্র, সেটা আপনার ডেক্সামেথাজোন হোক আর যাই হোক না কেন। পরের কোশ্চেনটা আসলে একজন একটি স্পেসিফিক ওষুধের নামই লিখেছিল। আপনার এই আগের কথাটার জন্য আমি আর ওষুধের নামটা আর বলবো না, প্রশ্নটা আমি স্কিপ করে যাব, শুধু একটু মেনশন করব। উনি লিখেছেন করোনা টেস্ট না করে শুধু লক্ষণের উপর ভিত্তি করে কি একটা ওষুধের নাম লিখেছেন। এই ওষুধটা নিয়ে আমি অনেকবারই বিভিন্ন জায়গায় নামটা শুনেছি, আপনি বললে আমি নামটা বলবো। বলেছেন এই ওষুধটা কি গ্রহণ করা যাবে কিনা। আমার বিশ্বাস আপনি যাবে বলা মাত্র কালকে সকালে লোকজন ওষুধটা কেনা শুরু করবে। তো আপনি একটা ওভারঅল গাইডলাইন দিয়ে দেন। না, আমার আসলে এখন একটু বিপদ হয়ে গেছে, সেটা হলো যে আমি খাই ঘুমাই, মানে সবকিছুই আসলে আমি ভাস্কুলার নিয়েই থাকি। ভাস্কুলার সার্জারি ছাড়া আমি ইভেন কিচ্ছু বুঝি না, এখনো না, সামনের দিনও না। করোনাতে এসে একটু ফ্রি ছিলাম, কিছুটা সময় একটু কাজে লাগিয়েছি এই। আর এখন অলরেডি আমি বিপদে পড়ে গেছি, এখন আমি অত ভিডিও ইভেন করতে পারছি না। চেষ্টা করছি যে কিছুটা কিছুটা যদি ধরে রাখতে পারি। তো আমাকে আসলে কথা বলতে হলে হয় কি, যে এটা একটা অথেন্টিক সোর্স নিতে হয়। এখন আমার অথেন্টিক সোর্সটা আসলে আমার সরকার যেটি বলছেন, আমার স্বাস্থ্য অধিদপ্তর যেটি বলছেন, এটা আমার জন্য অথেন্টিক সোর্স। আমার WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিংবা ইন্টারন্যাশনালি অথেন্টিক যে বডিগুলো আছেন, তারা যে কথাটা বলছেন সেটা। আমি তো একটা ফেসবুক দেখে, একটা নিউজ দেখে, আমি BBC CNN দেখে আমি অন্যের কথা শুনে তো আমি বলতে পারি না, কারণ আমার ইথিক্স, আমার গাইডলাইন আমাকে সেটি শেখায়নি। আপনি সাধারণ মানুষ, আপনি দিলে অনেক কিছুই করতে পারেন। সেই জন্য আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি আপনাকে বলবো যে আমার কাছে এই মুহূর্তে যদি জিজ্ঞেস করেন, হাসপাতালে গেলে আমাদের জন্য কিছু ঔষধ আছে যেগুলো আমি আপনাকে বলবো না, এগুলো ডাক্তারাই দিবেন, এগুলো তো আপনার দরকার নেই। আর ঘরে বসলে আপনি যেটা উপসর্গ আছে আপনি সেটাই খাবেন, আপনার এগুলো নিয়ে অতটা টেনশন করার দরকার নেই। এখন আপনি যদি বলেন যে আমি ঘরে আছি, আমি কিছুই খাবো না, তাতেও আপনি দেখেন 85% লোক ভালো হয়ে যাবে। সো ঔষধ নিয়ে আপনার এত মাতামাতি, এত টেনশন করার কোনো দরকার নাই। বিজ্ঞানীরা ঘুমাচ্ছে না, দুটো কারণে ঘুমাচ্ছে না। প্রথম কারণ হলো যে ঔষধটা আবিষ্কার করবে, ইনজেকশনটা আবিষ্কার করবে, কোটিপতি হয়ে যাবে, মানে কোটিপতি না, কোটি কোটি কোটিপতি হয়ে যাবে, এটা তাদের 1 নম্বর টার্গেট। দ্বিতীয় টার্গেট হচ্ছে যে ম্যানকাইন্ড, হিউম্যান, মানুষগুলো বাঁচবে। দুটো নিয়েই তো বিজ্ঞানীরা বসে নাই। সো তারা যারা এত টেনশন করছে, আপনার এত টেনশন করার দরকার কি? মানে আমি একটু দুষ্টামি করে বলি যে ছেলেমেয়েরা দেখেন না, এই স্কুলে কলেজে ঢুকতে না ঢুকতে অ্যাফেয়ার করতে হবে, প্রেম করতে হবে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রাখতে হবে, পাগল হয়ে যায় পড়ালেখা বাদ দিয়ে। তাই আমি বলি যে তোর এগুলো নিয়ে টেনশন করার দরকার, যেটা নিয়ে কদিন পরে তো, এখন তো এইসব করলে তো লুকিয়ে করতে হবে মা বাবার কাছ থেকে, 2 দিন পরে তোর মা বাবাই পিছিয়ে পিছিয়ে ঘুরবে যে বাবা একটা বিয়ে দেই, ছেলে দেখছি, মেয়ে দেখছি, যেটা নিয়ে তোর মা বাবাই টেনশন করবে। সো তোমার প্রাইম কাজ যেটা ভাই, সেটাই আগে করো। আপনার এই মুহূর্তে প্রাইম কাজ হচ্ছে যে আপনি যখনই দেখবেন যে আপনার এরকম উপসর্গ আছে, নিজেকে আইসোলেট করে ফেলা, গাইডলাইন অনুযায়ী যে সমস্ত ওষুধের কথা আমি এখন বললাম সেগুলো বলা। আর বাজারে যে সমস্ত ওষুধের কথা বলা আছে, এগুলো আমি কোথাও কোনো গাইডলাইনে এখন পর্যন্ত পাইনি। সো যেহেতু আমি পাইনি, এগুলো নিয়ে আমার পক্ষে চূড়ান্ত কথা বলা এখন পর্যন্ত সম্ভব না। যেটা আপনি করবেন সেটা। আর বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর, আপনি যদি বিশ্বাস করে খান, সেটা একান্ত আপনার ব্যাপার। আমি ডাক্তার সাকলাইন এখন একটা কথা বললে আমার অনেক চিন্তা করতে, একটা যেটা নিয়ে কথা বলি দেখা যায় পরের দিন মার্কেট আউট হয়ে যাচ্ছে, মার্কেটে একটা ক্রাইসিস চলে যাচ্ছে। সো আমার একটা রেসপন্সিবিলিটি জায়গা থেকে আমাকে অনেকগুলো কথা আমি আসলে বলতে পারি না। তবে আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি সাকলিন অসুস্থ হলে আমি ওই ওষুধগুলোই খাবো যেটা আপনাকে আমি বলছি। আমি আলাদা করে কোনো ব্যবস্থা আমি নিব না, কারণ আমি জানি যে কোনটা কোন কাজে লাগে। আর মার্কেটিং কথাগুলো আমি জানি, সেটা আপনাকে বুঝতে হবে, কারণ আপনার সাধারণ মানুষ না। আমরা এখন হয়েছে কি জানেন, একটা মানে একটা তীর্থের কাকের মতো বসে আছি, যে একটা যদি কিছু পাই, আমি নদীর মাঝখানে সাগরে আমরা হাবুডুবু খাচ্ছি, যেটাই পাই সেটাকে আঁকড়ে ধরতে চাই। আপনি যে আঁকড়ে ধরতে চাচ্ছেন, এটাকে অনেকে বিজনেস পলিসি কাজে লাগাচ্ছে। সেটা কি, উনি ইউটিউবার, আপনি এই আঁকড়ে ধরতে একটা চমক দিয়ে, একটা হেডলাইন দিয়ে স্ট্যাটাস দিয়ে দিল, কিংবা একটা দিল, আপনি আমার ইউটিউবে গেলে 100টা ভিডিও পাবেন এই মুহূর্তে। 100টা ভিডিওর মধ্যে দেখবেন না যে কি বললেন ডাক্তার সাকলেন, কোথাও পাবেন না। দেখুন ভিডিও সহ, কিংবা পাওয়া গেছে করোনার ওষুধ, আপনি কোথাও পাবেন না, কারণ আমি জানি যে ওইটা আমার জন্য ইয়ে। তো উনি তা আপনাকে ওইভাবেই আসলে প্রমোট করছেন। অবশেষে আবিষ্কার হলো করোনার ওষুধ, আজকে একটা হেডলাইন দেখলাম একটা ইন্টারন্যাশনাল একটা পত্রিকার, উনি একটা কিভাবে ওষুধটাকে আজকে পাওয়া গেল করোনার ওষুধ। স্বাভাবিকভাবেই তো মানুষ আঁকড়ে ধরছে। এই আপনি যে আকুল হয়ে আছেন, আপনার আকুলতাটা অনেকের বিজনেস, মানি, সম্মান অর্জনের একটা হাতিয়ার হয়ে গেছে, যেটা নিয়ে মানুষ কাজ করছে। সো প্লিজ, সোশ্যাল মিডিয়া, সংবাদ, এগুলো থেকে সাবধানে থাকবেন। এবং গত বছর যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্লোগানটি দিয়েছেন যে আমরা
সামাজিক যোগাযোগ মাধ্যমের যে সমস্ত জিনিস দেখে শুনে বুঝে তারপরে শেয়ার দিব, প্লিজ এটা একটু খেয়াল রাখবেন। কারণ একটা ভুল জিনিস এত দ্রুত ছড়িয়ে যায়, আমি ক্লান্ত হয়ে যাই মাঝে মধ্যে সেটাকে বের করে নিয়ে আসার জন্য সেখান থেকে মানুষের। কারণ মানুষ স্বভাবতই নেগেটিভ জিনিসটা বেশি পছন্দ করে, স্বভাবতই পজিটিভ জিনিস দিয়ে ওইটাকে কাটানো খুব কঠিন হয়ে যায়, যেটা আমি সবসময় চেষ্টা করছি। এই যুদ্ধে আমি আসলে মূলত এই যুদ্ধটাই আমি করছি। থ্যাংক ইউ সাকলান ভাই। আরেকটা এরিয়া বলবো, এই যে অক্সিজেনের সিলিন্ডার সংগ্রহ করে বাসায় ভরে ভরে রেখে দেওয়া, এবং অনেকেই বাসাতেই অক্সিজেন দিচ্ছেন, এটার কি কোনো দীর্ঘমেয়াদী ক্ষতি আছে কিনা, বাসায় অক্সিজেন সিলিন্ডার রাখাটা কতটুকু নিরাপদ, এটার ম্যানেজমেন্ট, দাম বেড়ে গেছে, 5,000 টাকার জিনিস থেকে 25,000 টাকাও হয়ে গেছে, সো এটা নিয়ে ওভারঅল একটু বলবেন। আমি আপনাকে একটা কথা বলে রাখি, আপনি যেমন দেখেন না যে আমরা নিজেরাই গ্রামে গঞ্জে অনেকে আছেন না কবরস্থান বানাই, তারপর নাকি আমি যেন মারা গেলে ওই কবরটা যেমন গ্রামবাসীরাও থাকবে, আমার আত্মীয় স্বজনরা থাকবে, আমিও যেন সেখানে কবরটা পাই, তাই তো? এখন আপনি যখন অক্সিজেন সিলিন্ডারটা বাসায় রাখছেন, আপনি চিন্তা করবেন যে আমি হাসপাতালে যখন যাব আমাকে সেখানে তো অক্সিজেনটাই দিবে। সো আমি যদি আমার হাসপাতালগুলোকে অক্সিজেন গিফট করে পরিপূর্ণ করে ফেলি, তাহলে তারা আইডিয়াল রোগীকে অক্সিজেনটা দিবে। আপনি যদি কিনে ঘরের মধ্যে স্টোর করে রাখেন, আপনার চিন্তা করে দেখেন যে 100 জন লোক যদি কিনে, তার মধ্যে মাত্র 5 জনের অক্সিজেন লাগতে পারে, বাকি 95 জনেরই লাগবে না। তাহলে 95 জনের সিলিন্ডারটা নিয়ে আপনি কি করলেন? হাসপাতালে যে মানুষটা অক্সিজেনের ঘাটতির জন্য ত্রাহি ত্রাহি করছে, কাতরাচ্ছে যে আমি শ্বাসকষ্ট, তোমাকে অক্সিজেন দাও, আপনি তার কষ্টের একটা কারণ হলেন। কারণ যখন এটি শর্টেজ হয়ে যাবে তখন এর দায় কিন্তু আপনিই নেবেন। সো আমি মনে করি না যে, এটা আমার পার্সোনাল অভিমত, মানুষের সাথে এটা ভিন্ন হতেই পারে। কারণ এক এক নাপিত একইভাবে চুল কাটে, তারপরে সবার টার্গেট থাকে চুলটাকে ছোট করা, একই রকম ডিজাইন সবাই দেয় না। সো আমার মধ্যে প্রবলেম, আমি ভুল হতে পারে, বাট আমি আপনাকে শুধু এটাই বলি যে কেন আপনি ঘরে রাখবেন। আপনি কি জানেন যে অক্সিজেনটা 100% অক্সিজেন আপনার জন্য ক্ষতিকর এবং টক্সিক? শুধু আপনাকে অক্সিজেন যে ভালো রাখবে তা না, আপনি কি জানেন যে কতটুকু অক্সিজেন আপনার নেওয়া উচিত? আপনি তো জানেন না। এখন আপনি যদি একজন চিকিৎসক হয়ে থাকেন, আপনি যদি এই লাইনে কাজ করে থাকেন, আপনি রেখেছেন সেটা ভিন্ন ব্যাপার আপনার মা বাবার জন্য, কিন্তু যিনি সাধারণ মানুষ, আমি জন্য বলবো যে অক্সিজেন শুধু নিলে তা না। এটা হাসপাতালে শুনেছেন না যে সাসপেক্টেড করোনা রোগী, আমি হাসপাতালের নামটি বলছি না, দ্রুত আগুন লেগে ঠাস করে অনেকগুলো মানুষ মারা গেল, খেয়াল করে দেখেন তার মধ্যে সবাই কিন্তু করোনা নেগেটিভও এসছে। কেন তার আগুনটা দ্রুততে ছড়াবে? কারণ ওখানে অক্সিজেন হাই ফ্লোতে পাচ্ছিল, এবং অক্সিজেনের দাহ্য পদার্থ। আপনার বাসায় যদি সামান্যতম একটা দুর্ঘটনা ঘটে, পুরো মানুষগুলো ঝুঁকির মধ্যে পড়বেন। সো অক্সিজেন নিয়ে গেলেন মানে একটা বোমাও আপনি ঘরে নিলেন, এটার ব্যাপারে সতর্ক থাকতে হবে। সো আপনারা যারা নিচ্ছেন, আমি বলবো না যে এটা আপনি ভুল করছেন, আমি বলবো না যে এটা ঠিক না, খুব সাবধানে আপনাকে এটা চিন্তা করতে হবে। আমি যে যুক্তির কথাগুলো বললাম এগুলোকে সামনে নিয়ে করতে হবে। বেটার আপনার নিকটস্থ হাসপাতালটাতে অক্সিজেন দিয়ে পরিপূর্ণ করে দিন, যাতে আপনি সেখানে ভর্তি হলে আপনার ঘাটতিটা না হয়। সাকলান ভাই থ্যাংক ইউ। আমি আর 15 মিনিট সময় নেব আপনার, এবং খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় হাত দিতে যাচ্ছি, শেষ অংশ আসলে এটাই। সো আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু বলা হয় কোমরবিটি, আই থিংক আমি যদি ওয়ার্ডটা ভুল না বলে থাকি, অর্থাৎ যাদের ইতিমধ্যেই কিছু জটিল রোগ আছে তাদের জন্য মৃত্যু ঝুঁকিটা বেশি, এটা আমি একদম শুরু থেকে শুনছি। সো যাদের হাই ব্লাড প্রেশার, হাই ডায়াবেটিক কিংবা এই ধরনের সমস্যা আছে, বিশেষ করে মুরব্বীরা, তাদের যখন এই করোনাটা হচ্ছে এবং শ্বাসকষ্টের দিকে যখন তারা চলে যাচ্ছেন, আমরা অনেককে দেখতে পাচ্ছি, আমার কাছে একদম অথেন্টিক ইনফরমেশন আছে, তারা হচ্ছে খুব প্যানিকড হয়ে যাচ্ছেন। সো এবং অনেকেই দেখা যাচ্ছে যে আমি মারা গেলে কোথায় তুমি আমাকে কবর দিবা, এই সমস্ত বলতে শুরু করে দিচ্ছেন আমাদের মুরব্বীরা। সাহসের জন্য কিছু বলবেন কি? না, একটা কথা বলি, সাহসের কথা বলি, এটা একটা পার্সিয়ালিটি হয়ে যাবে। সেটা হলো যে আমি কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছি যে বয়স্কদের স্বাস্থ্য সুরক্ষা। মানে বিশ্বাস করবেন কিনা জানি না, আমাদের দেশে কিন্তু আমি যেটা ডেটা এখন পর্যন্ত দেখছি, বয়স্করা তুলনামূলক কম আক্রান্ত হয়েছেন, ইয়াংদের আক্রান্তের হার কিন্তু তুলনামূলকভাবে বেশি দেন এইজড পিপল। কারণ তারা ঘরে থাকছেন, তারা মোটামুটি সেপারেট থাকছেন, তাদের আক্রান্তের সংখ্যা বেশি। আবার যদি চিন্তা করেন যে ডায়াবেটিস, প্রেশার বা কোমরবিটি থাকলে আপনি অনেক ঝুঁকিপূর্ণ, তা তো না। কারণ আমরা তো মৃত্যুর সংখ্যা যদি চিন্তা করি, অনেকে তো এগুলো নাই, তারা কি মারা যাচ্ছেন না? যাচ্ছেন তো। আবার আছেন এরকম নাই, আপনি চোখের সামনে আবারও আমি জাফরুল্লাহ স্যারের কথা নিয়ে আসতে চাই, উনি দেখেন দিব্যি মানুষ, উনি ডায়ালাইসিস, ওনাকে ডায়ালাইসিস মানে 80 ইয়ার্স, 80 বছরের একজন মানুষ, 80 বছরের একজন যুবক। তো উনি কেন এই যুবক কথাটা আমি উল্লেখ করলাম, ওই জন্য উল্লেখ করলাম যে আপনাকে মনটা ঠিক ওই পরিমাণ রাখতে হবে, অর্থাৎ মেন্টাল স্ট্রেংথটা আপনাকে যদি স্ট্রং থাকে,
দ্যাট উইল হেল্প টু বিল্ড ইউর ইমিউনিটি। মেন্টাল স্ট্রেংথ, মানসিক শক্তিটা ইমিউনিটি বাড়ার জন্য খুব জরুরি। এখন আপনি ধরেন আপনার ডায়াবেটিস আছে, প্রেশার আছে, আপনার জন্য কিছু স্পেসিফিক টিপস আছে। আপনি প্রথমে এগুলোকে স্ট্রিক্টলি কন্ট্রোলে রাখবেন। ঘরের মধ্যেই 70 কিলো পর্যন্ত হাঁটা সম্ভব যদি আপনি ডেডিকেটেড থাকেন। তার মানে কি যে আপনি ঘরের মধ্যে এক্সারসাইজ করবেন, এটা আপনার প্রেশার থাকলে কন্ট্রোলে রাখবেন। আপনি যদি ধরেন অ্যাসপিরিন বা ক্লপিডগ্রেল গ্রুপের ওষুধগুলো খান, আপনি এটা কন্টিনিউ করবেন। আপনার যদি মনে হয় যে আপনার সেটা কন্ট্রোলে নাই, বাট আপনি পজিটিভ হয়ে গেছেন, কন্ট্রোলে নাই পজিটিভ হয়েছেন, বেটার একটু নিকটস্থ হাসপাতালে ভর্তি থাকা যদি আপনি কন্ট্রোলে না থাকেন। আর কন্ট্রোলে থাকলে ঘরেই থাকেন, হোম আইসোলেশন থেকে যে সমস্ত চিকিৎসার কথা বলা হচ্ছে সেগুলো আপনি দিব্যি মেনে চলেন। একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, আপনি প্রেশারের রুগী কখন, যখন আপনি সেটা কন্ট্রোলে রাখেন। আপনার কন্ট্রোল আছে তার মানে আপনি নর্মাল রুগী। আপনি নর্মোটেনসিভ, আপনার ডায়াবেটিসের রুগী, তার মানে আপনি ডায়াবেটিসের রুগী। যদি আপনি সেটাকে কন্ট্রোলে রাখেন, দ্যাট মিনস আপনি ডায়াবেটিক পার্সন, তখন আপনি ডায়াবেটিক পেশেন্ট না। সো আপনি যদি এইটা মাথায় রাখেন, দেখবেন যে আপনার টেনশনটা যেমন কম থাকে, এবং আমাদের ডাটাগুলোও কিন্তু যে শুধু বয়োবৃদ্ধদের পক্ষে যাচ্ছে তা না, এটা একটা অংশ মাত্র। এটাকে আপনার বড় করে দেখার আসলে খুব একটা সুযোগ নাই। সো আমরা কোমরবিডিটি যাদের আছে তাদেরকে বলছি যে আপনি কন্ট্রোলে রাখবেন। আর যাদের প্রেশার ডায়াবেটিস আছে, তিনি যদি বয়স্ক ব্যক্তি হন, আমরা তাদেরকে বলছি যে তাদের রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করবার জন্য লো মলিকুলার ওয়েট হেপারিন আমরা হাসপাতালে ভর্তি হলে সব রোগীকে দেওয়ার জন্য গাইডলাইন পেয়েছি। আপনি যদি মনে করেন যে এটি নেওয়ার জন্য আপনি আবল, আপনিও নিতে পারেন। এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, বাট ঘরের মধ্যে থেকে কিছু ঝুঁকি থাকে, খুব সাবধানে আপনাকে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধগুলো আপনাকে গ্রহণ করতে হবে। লাস্ট টু কোয়েশ্চেনস অ্যাকচুয়ালি, শেষ দিক থেকে দ্বিতীয় কোয়েশ্চেন। যারা কোভিড প্যাশেন্টের কেয়ার গিভার, আমি বাসার কনটেক্সটে বলছি রাসেল ভাই, এমন অনেক পরিবার আমি দেখেছি যে, বা খবর পাচ্ছি, তার বাসায় সবাই পজিটিভ, সে সামহাউ সুস্থ আছে। আমি ঠিক এই মুহূর্তে একজনকে জানি যার বাবা এই মুহূর্তে ভেন্টিলেশনে আছে, তার মা বাসায় কোভিড পজিটিভ, ওয়াইফ পজিটিভ, বোন পজিটিভ, তার পেটে সমস্যা দেখা দিয়েছে কিন্তু তার কোভিড পজিটিভ রেজাল্ট আসে। এই মানুষটা যে কিনা এরকম একটা কঠিন পরিস্থিতি সামলে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশে কিন্তু আমরা দেখি যে বাবা মারা সবসময় ছেলে মেয়েদেরকে বলে তোরা তো ছোট, এখনো কিছুই জানিস না। কিন্তু এরকম একটা ছেলে বা মেয়ে হঠাৎ করে পরিবারের প্রধান হয়ে যাচ্ছে, কারণ তাকে সবকিছু ম্যানেজ করতে হচ্ছে। এদের জন্য সাহসের কি কথা? না, আমি সেটাই বলছিলাম যে দেখেন, আমার লাস্ট ভিডিও যেটি আছে যে মৃতদেহ থেকে কি করোনা ছড়ায়, সেখানে একজন ব্যক্তির কথা বলেছি। লাস্টের যে ছবিটি দিয়েছি তার নাম, তিনি মুকুল, তার নাম হামিদ মুকুল। উনি একটা বেসরকারি টেলিভিশনের সম্প্রচার প্রধান। উনি ওনার বাবাকে নিয়ে প্রায় 7 থেকে 8টা হাসপাতাল ঘুরেছেন। ওনার বাবার মাথাটা ওনার কোলেই ছিল, উনি হাতে ধরে উঠিয়েছেন, নামিয়েছেন। একটা পর্যায়ে যখন বাবা মারা যায়, তখন সে বাবার লাশ নিয়ে, সরকারি যে নিয়ম আছে সে অংশ নিয়েই সে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে যায়, সেখানে দাফন কার্যে অংশগ্রহণ করে নিজেই বাবাকে কবরে নামিয়ে এরপরে ঘরে চলে যায়। আমাকে জানানো হয় যে আমি এখন কি করব। আমি বলি যে তুমি আইসোলেশনে থাকো, পরিবারের লোক থেকে দূরে থাকো, আমরা তোমার 3 দিন পরে একটু টেস্টটা করবো, দেন আমরা ফার্দার ডিসিশন নিব। তখন আমি তার 3 দিন পরে টেস্ট করি এবং সে পরপর 2টো টেস্ট নেগেটিভ আসে। 14 দিন পরে বলি এখন আমি কি করবো, বললেন যে তুই এখন স্বাভাবিক ইচ্ছা মতো ঘুরে বেড়া। কেন বললাম এই কথাটা? এই কথার অর্থ হলো যে সে তো টেক কেয়ার করেছে, সে একজন কেয়ার গিভার। সে কিন্তু যেহেতু প্রোটেকশন নিয়েছিল, সে কিন্তু অনেক দিন আমার মনে হয় যে উনি ভালো ছিলেন। কারণ হলো যে ওর কিছু হয়নি, কারণ সে নিজেকে প্রোটেকশন নিয়েছে। সো আপনি কেয়ার গিভার মানে যে আপনাকে বিপদের মুখে পড়তে হবে তা না। আজকে একটা ছবি দেখবেন ভাইরাল হয়েছে, তার একটা স্ত্রীর তার মাথায় হাত বুলিয়ে সে শ্বাসকষ্ট হচ্ছে, তার হাজবেন্ড তাকে করছেন। এই ছবিটার মধ্যে এক ধরনের মাধুর্যতা আছে, এক ধরনের তীব্র প্রেম আছে, একটা দিস ইজ নট হিউম্যান প্রেম, মানবীয় একটা প্রেমের একটা আছে। বাট যদি বলেন ডাক্তার চোখ দিয়ে দেখেন, আমি বললাম যে না, আপনার তো এখন প্রেম দেখানোর টাইম না। এখন আপনার প্রেম মানে হলো আপনি নিজেকে ওনার জন্য সুস্থ রাখেন। দ্যাট মিনস আপনাকে প্রোটেকশন দিবেন আপনার জন্য। কি আমি সবাইকে বলি যে ডাক্তার সাকলাইনের জন্য একটু দোয়া করেন। আমার জন্য? আমি তো আমার জন্যই বলছি। 2 নম্বর কার জন্য? আজকে বাংলাদেশে 30 থেকে 35টা ভাস্কুলার সার্জন, 30-35টা ভাস্কুলার সার্জন যদি মারা যায়, 16 কোটি মানুষের দশা কোথায় হবে? দ্যাট মিনস কি যে যিনি কেয়ার গিভ করছেন, অল আউট গেম খেলার দরকার নেই। তিনি নিজেকে প্রোটেকশন নিয়ে আরেকজন মানুষকে সেবা করবেন, নির্দিষ্ট দূরত্ব মেনটেন করা, তিনি একটা মাস্ক ব্যবহার করা, তার হ্যান্ড হাইজিন যেটা আছে, তার মাস্ক হাইজিন, স্বাস্থ্যবিধি অন্যান্য যেগুলো আছে সেগুলো যদি মেনে নিয়ে তিনি একজন মানুষকে হেল্প করেন, দেখবেন যে তিনি ভালো হয়ে গেছেন।
আর আরেকটা কথা আমি সব সময় বলি, সেটা হলো যে ওই যে একটা কথা বলে না যে আমরা আমাদের ধর্মে বলা আছে না যে আল্লাহ একটা মানুষকে সেই পরিমাণ কষ্ট কখনোই কাউকে দেন না যেটা বহন করার শক্তি তার নাই। আল্লাহ আসলে আমার যেটা মনে হয় যে আমার কিছু কিছু আমারও প্রত্যেক মানুষের তো দুঃখ ছাড়া তো মানুষ নাই। আমি মাঝে মাঝে আগে খুবই দুঃখগুলোর কথা মনে হয় খুব কষ্ট, আল্লাহ আমাকে এতটা দুঃখ দিল। পরে যখন মনে হয় যে আল্লাহ যখন এই দুঃখটা দেওয়ার জন্য নিয়ত করছে যে বাংলাদেশের একজন মানুষ আমি দুঃখটা দিব, উনি খুঁজে টুজে দেখছে যে এই ছেলেটার এই দুঃখটা বহন করার সামর্থ্য আছে, তার মানে উনি আমাকে বেস্ট চয়েস করেছেন যে হি ইজ দ্য বেস্ট ক্যান্ডিডেট টু টলারেট দিস স্যাডনেস। তখন আমার কাছে মনে হয় যে না, তাহলে তো আমি আল্লাহর একটা বেস্ট চয়েস। সো আমি আমি আল্লাহর কাছে সম্মানিত, আমি থ্যাঙ্ক জানাই তখন। সো আপনাকে মনে দুঃখ কষ্ট বা এই যে পেইন গুলো আর থাকবে, এর মধ্যে থেকে আপনাকে আসলে বের হয়ে আসতে হবে, এর মধ্য থেকে আপনাকে যুদ্ধে জয় করে নিয়ে আসতে হবে। ওই যে যে বন্ধুটার কথা বললাম না, সে হাসপাতালে হাসপাতালে ঘুরেছে, বাবার চিকিৎসার সময় পাশে থেকেছে, কবর দিয়েছে। অ্যাট দ্য এন্ড আপনি যদি তাকে জিজ্ঞেস করেন, আমি ছবি দেওয়ার আগে তাকে জিজ্ঞেস করেছি আমি তোমার ছবিটা ইউজ করতে পারি? সে বলে যে সাকলাইন, আমি ভাগ্যবান ছেলে, আমার বাবা, আমি মুসলিম ধর্মের অনুসারী, আমার বাবা রমজান মাসে আমাকে ছেড়ে চলে গেছেন, আমার বাবা আমার সেবা নিয়ে চলে গেছেন। একজন বাবাকে তার সন্তান সর্বোচ্চ যে চিকিৎসাটা দিতে পারে আমি সেটা দিতে পেরেছি। আমি তো জানি যে বাবা আজকে হোক কালকে হোক আমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু তার জন্য সন্তান হিসেবে যেটা করা দরকার আমি কোনো ঘাটতি রাখিনি। সো আমি হ্যাপি তুই দিতে পারিস ছবিটা। আমার কাছে মনে হয় যে এটাও তো একটা সৌন্দর্য জীবনের একটা অংশ, কারণ তার মধ্যে ঘাটতি নাই। সে বাবাকে হারিয়েও কিন্তু সে এক ধরনের হ্যাপি যে আমি বাবার জন্য কিছু করতে পেরেছি। আমার মনে হয় যে এরকম করে ফিল যদি করি, আমার মনে হয় না যে আপনি খারাপ থাকবেন। অসাধারণ। সাকলান ভাই, এইখানে শেষ করতে পারলে ভালো হতো, কিন্তু লাস্ট কোয়েশ্চেনটা আমাকে করতেই হবে, কোনো উপায় নাই। সেটা হচ্ছে আরো ভয়ঙ্কর, সেটা হচ্ছে আমরা যে সারাদিন খবর শুনছি, বারবার আপডেট নিচ্ছি ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায়, আমরা প্রতি মুহূর্তে, সো একটা আতঙ্ক সবার ভিতর, যতটুকু না সচেতনতা তার থেকে বেশি আতঙ্ক। এবং আনফরচুনেটলি আমি ইদানিং অনেক খেয়াল করছি যে হুটহাট ডেথ হচ্ছে অনেক। খুব ইয়াং লোক ঘুমিয়েছে, রাতে হার্ট অ্যাটাক, অথবা দুপুরে ঘুমিয়েছে স্ট্রোক। সো এগুলোর মধ্যে কি কোনো কানেকশন আছে? যদি থাকে তাহলে এই সাধারণ মানুষের আতঙ্ক দূর করার জন্য আপনি শেষে কিছু বলেন। এখন হয় কি, আমি যেটা বলি যে কিছু জিনিস জানাটাও বিপদ। যেমন আমি একজনকে যদি বলি যে আপনার চোখের মধ্যে আমি একটা মাইক্রোস্কোপ বসিয়ে দিলাম, এখন আপনি রুমের মধ্যে হাঁটেন, আপনি হাঁটতে পারবেন না, কারণ এই বাতাসের মধ্যে এত বেশি জীবাণু আছে যে আপনি আর জীবাণুবিহীন পরিবেশে হাঁটতেই পারবেন না। তার মানে কিছু জিনিস জানাটাও বিপদ। তবে কিছুটা জানতে হবে। কেন? আমরা আমি সবসময় আমি পার্সোনালি যেটা পছন্দ করি, আমি আসলে আমি নিউজের লোক, আমি একজন সংবাদ পাঠ করি, আমি বাংলাদেশ সংবাদ উপস্থাপক যে সোসাইটি আছে সেটার সাথে আমি কাজ করি। কিন্তু আমি কি করছি, আমি এটা থেকে একটু দূরে থাকছি। কারণ আমার কাছে মনে হয় যে নিউজগুলো আমার পালস নিয়ে, আমার হার্ট নিয়ে, আমার টেনশন নিয়ে খেলে। কখনো আশা দিয়ে খেলে, কখনো নিরাশা দিয়ে খেলে, কখনো আতঙ্ক দিয়ে খেলে। আমি কেন তাকে সুযোগ দিব? আমি জাস্ট যতটুকু আমার নিউজ দরকার অতটুকু দেখে আমি বাকিটা নিচ্ছি না। আমি আজকে নিউজ ফিডে ঢুকি, আপনি শুনলে অবাক হবেন, গত 15 দিন ধরে নিউজ ফিডে ঢুকলে, যেহেতু আমি ডাক্তার, আমার সাথে ডাক্তারদের কানেকশন গুলোই বেশি, আমার বন্ধু লিস্টে তারাই বেশি। তখন আমি দেখছি যে আমার শুধুমাত্র ইন্নালিল্লাহ বলতে হচ্ছে, এবং বেস্ট এই কথা আমাকে বলতে হচ্ছে যে তাকে তার আর্লি একটা রিকভারির জন্য আমি উইশ করছি, অথবা ইন্নালিল্লাহ বলছি। আমাদের ডাক্তার সোসাইটিতে এখন অনেকে এরকম একটা অবস্থা হয়ে গেছে, প্রতিদিনই একটা না একটা ডাক্তারের মৃত্যুর সংবাদ আমাকে বিচলিত করছে। সো নিউজ ফিডে যেতে আমি ভয় পাচ্ছি। সেই জন্য আমি বলবো ভাই, আমরা ক্রিকেট পছন্দ করি, ক্রিকেট বোর্ডের মতো আমার এই সংবাদগুলো দেখার দরকার নেই। একটা দুটো সংবাদ দেখবেন বাস, আর দরকার নেই। আপনার এত সংবাদ তো আপনার দরকার নাই, নিউজ ফিড আপনার এত ঘোরাঘুরি করার দরকার নেই। আপনার যে অংশটা আপনাকে ভালো দেয় আপনি সেটার দিকে আপনি ঘুরতে পারেন। আর আতঙ্কের কথা বলছেন, পৃথিবীতে বাদ দেন, এই বাংলাদেশে মৃত্যুর যদি, আমি জানি না আছে কিনা, কিন্তু এখন পর্যন্ত যে ডাটা আমি দেখেছি তাতে মূল কারণটা কিন্তু রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট মানুষের মৃত্যুর জন্য, ক্যান্সার, ডায়াবেটিস, প্রেশার, স্ট্রোক না। তাহলে কি আমরা সেটা নিয়ে আতঙ্কগ্রস্ত আছি? পরশু দিনের আমি ইন্টারন্যাশনাল আমি ডাটা দেখেছি, থার্ড কজ হচ্ছে করোনা এই মুহূর্তে পৃথিবীতে। 1 নম্বর 2 নম্বর না কিন্তু। তাহলে 1 নম্বর কাজে স্ট্রোক, হার্ট অ্যাটাক, কার্ডিওভাস্কুলার ডিজিজ, আপনি কি সেটা নিয়ে প্যানিক থাকেন? আপনি থাকেন না। আপনি নর্মালি একটা জিনিস চিন্তা করে তো, আজকে সারা বাংলাদেশে কয়েকটা মেয়ে ইভটিজিং এর শিকার হয়েছে, আপনি কি সে খবরটা জানেন? একটা মেয়ে ইভটিজিং এর শিকার হয়ে মারা যাক, দেখবেন যে সব স্কুলে কলেজে শুধু ইভটিজিং হচ্ছে। তার মানে কি ইভটিজিং আগে ছিল না? বিষয়টা আসলে সবসময় ছিল। যেদিন আপনি জানলেন যে আজকে ডাবের ভিতরে পানি পাওয়া যায়, তার আগেও ডাবের ভিতরে পানি ছিল।
যিনি আবিষ্কার করেছেন তার আগে থেকেই ডাবের ভিতরে পানি ছিল। সো আপনি যখন জানলেন যে আজকে মানুষ মারা গেছে অমুক জায়গায়, এটা রেগুলার বেসিসে মারা যাচ্ছে, আপনি তো জানতেন না। আপনি কখনো হাসপাতালে গিয়েছেন? আপনি কি জানেন যে হাসপাতালের এক কোনায় প্রতিদিন মিষ্টি খাওয়ানো হয়? সেখানে একটি সন্তান যখন জন্ম নেয় তখন কিন্তু তাকে মিষ্টি বিতরণ করে, তার একটা সন্তান পৃথিবীতে এসছে, ওই সন্তানটি আবার আরেকটা সন্তান তার পিতার লাশ ঘাড়ে নিয়ে কিন্তু হাসপাতালে আরেক কোণা দিয়ে বের হয়। একটা হাসপাতালে জীবন এবং মৃত্যুর খেলা একসঙ্গে চলতে থাকে। এটা প্রতিদিন ঘটতে থাকে, আজীবন ঘটবে। কিন্তু আমি যদি যখন শুধু মৃত্যুর খবরটা যখন আমি গুরুত্ব পাই, তখন সেটা আমার সামনে চলে আসে, তখন আমি সেটা আপনার কাছে প্রচার করি। প্লিজ করবেন না। এবং জাভেদের মাধ্যমে আমি আজকে সমস্ত যারা ইউটিউবার আছেন, ফেসবুকে যারা ভিডিও দেন, কথা বলেন, লিখেন, আমি আপনাদেরকে প্লিজ বলবো, আপনার ভিডিওর নিচে আজকে একজন একটা নিউজের কমেন্ট দিয়েছে যে পাওয়া গেছে করোনার ঔষধ, এইভাবে বলার সুযোগ নেই। আমি যদি থাকলেন ভিডিও করি, আমি এটা করতে পারবো না। আমি যদি আজকে ভিডিও করি না যে পাওয়া গেছে করোনার ঔষধ, আমার ভিডিওটা সবচেয়ে বেশি লাইক হবে, শেয়ার হবে, কমেন্ট হবে, কিন্তু আমি 1 মাস পরে যখন নিজেকে আমি বকা দিব যে আমি এটা কি বলেছি, আমাকে কিন্তু করতে গেলে বলা হবে যে এই ঔষধটা কি আসলে করোনা হেল্প করছে, আমার হেডলাইন হবে সেটা, বা এই ঔষধটা কতটুকু করোনা হেল্প করছে, বাট এই ঔষধটা আসলে কি। সেই জন্য আমি বলবো যে আপনি আপনার পেছনে অর্থ আসবে, সম্মান আসবে, সব আসবে, কিন্তু সবার উপরে মানুষ, মানবিকতা। আপনি যদি মানুষের কথা চিন্তা করেন, তাদের কথা চিন্তা করে যদি আপনি একটা কাজ করেন, দেখবেন যে এটি অটোমেটিক্যালি টিকে থাকবে। যারা আপনার মাধ্যমে আমি একটু গর্ব করে বলতে চাই, আমি এখন পর্যন্ত আমার নিজস্ব যে টাইমলাইন আছে সেখানে একটা স্ট্যাটাস দেই নেই যে আমার ইউটিউব চ্যানেলটা আপনারা একটু সাবস্ক্রাইব করেন, অথচ গত 1.5 মাসে এটা 1 লাখ ক্রস করেছে, বলিনি কখনো। এডিটর মাঝে মধ্যে অ্যাড করে দেন, তার মানে কথাটা কি, যে জিনিসটা কোয়ালিটি আপনি দিতে পারেন, এটি সবাই খাবে। কারণ আপনার যখন একটা ভুল তথ্য দিবেন বা একটা, মানে আমি ভুল বলবো না, অতিরঞ্জিত তথ্যগুলো এখন বেশি পাচ্ছি, এটা আসলে মানুষকে অহেতুক কষ্টের মধ্যে ফেলে দিচ্ছে। মানুষ পাগলের মতো ছুটোছুটি করে আপনার এই তথ্যের কারণে কিন্তু এক ধরনের মানে প্রতারিত হচ্ছে বা ভুল বোঝাবুঝি শিকার হচ্ছে। সো প্লিজ চেষ্টা করবেন এই কাজটা যেন না করতে। মানে আমি 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 সত্যিই বলছি যে আমি দেখেছি যে আমি সবসময় দেখেছি যে আমি পিছনে ঘুরি নেই, কিন্তু ওই জিনিসটা আমার পেছনে আসছে। আমি কখনোই বলি নেই, আমার ইউটিউব চ্যানেলটা আপনি বিশ্বাস করবেন আমাদের 3-4 জন ছোট ভাইয়েরা চালাইতো। আমি একটা ফেসবুকে ভিডিও দিতাম, ওরা ওটাকে কপি করে ওখানে গিয়ে আপলোড দিতাম। আমরা ইউটিউবে যখন প্রথম দিকে ভিডিওগুলো দেখবেন যে কোয়ালিটি একদম খারাপ, কারণ কি ওরা ইউটিউব ফেসবুক থেকে নামিয়ে ওখানে আপলোড দিয়েছে। তা আজকে সেখানে আপনার মানে এটা একটা মাইল ফলো, যে একটা 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে। আমার ফেসবুক ফলোয়ার দেখলাম যে 3.5 লাখ 3 লাখ এরকম একটা হয়ে গেছে। এটা একটা সংখ্যা, এটা কোনো স্যাটিসফ্যাকশনের কিছু না, গর্ব করারও কিছু না। আমি বলছি যে যে কাজটার জন্য আপনি কাজটা করছেন না, নেম টিম আর আর্ন করার জন্য, সেটা না মানুষকে অনেক কষ্ট দিচ্ছে। মানুষগুলো কষ্ট দিয়ে না, এর বিনিময়ে যে আঘাতটা ফেরত আসবে সেটা আপনি সইতে পারবেন না, সেটা কিন্তু আপনাকে কম্পেনসেট করতে হবে অন্যভাবে, অন্য কোনো একটা মাধ্যমে। এই কারণে যখন আমি একজন ডাক্তার, আমি যখন চিকিৎসা করি, আমি এটা সবসময় ফিল করি যে রুগীটাকে যে আমি হেল্প করছি বা যে কথাটা আমি বলছি, সেটা আমি একজন উপরকে সাক্ষী রাখার চেষ্টা করি, কারণ আমি জানি যে এটা আমার কাছে রিটার্ন আসবে। তারপরে কিন্তু 10 জন লোকের কাছে কিন্তু আমি ভিলেন, 90 জন লোকের কাছে কিন্তু আমি নায়ক, কারণ আমি 100 জনকে ভালো করতে পারি না, ক্ষমতা আল্লাহ আমাকে দেননি। যে 10 জন ভালো হয় না, সে কিন্তু আমার উপরে হ্যাপি থাকে না, কিছু কিছু হ্যাপি থাকে। এমনও ঘটনা আমি আমার একটা পেয়েছি যে মানে রোগী মারা গেছে, তার এসে বলে যাচ্ছে যে স্যার আপনার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, মারা গেছে, কারণ কি তিনি চোখের সামনে দেখেন যে মানুষ একটা আকুলতা আমাদের ছিল। এখন কি এগুলো আমরা বোঝাতে পারি না। আপনি একজন রুগী নিয়ে যখন আমার চেম্বার পর্যন্ত আসেন, ওই রুগী আমার চেম্বারে ঢোকার আগ পর্যন্ত কিন্তু আপনার আপনজন, যখন ঢুকে গেছেন, আপনি টিকিট কেটেছেন, তখন কিন্তু আমার রুগী, আমার এই যে আমার মধ্যে একটা আমিত্ব আছে, এই জিনিসটা কিন্তু আমার কাছে মনে হয় যে খুব গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ সাকলাইন ভাই, আমি তো আসলে অভিভূত হয়ে আপনার কথাগুলো শুনছিলাম। মনে হচ্ছিল সারা রাত কথা বলা যেটা ভালো হতো। প্রবাবলি আপনাকে আমি আরো কোনো এক সময় ধরে নিয়ে আসবো। আপনি অলমোস্ট 1 ঘন্টা 14 মিনিট বা 20 মিনিট সময় দিয়েছেন। এটার জন্য কি পরিমাণ কৃতজ্ঞতা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এন্ড আমার বিশ্বাস আমাদের দর্শক যারাই আমাদেরকে দেখেছে তারা অনেকগুলো মেসেজ পেয়েছে আজকে, এবং এটা যদি তারা তাদের প্রিয়জনদের কাছে নিয়ে যায়, তাহলে অন্তত তারা একটু বেশি শান্তিতে থাকবে।
আর আমরা জাস্ট আপনার পক্ষে আমি এটা বলে দিয়েছি সবাইকে, আমরা অনেক ধরনের কথা বলেছি, কিন্তু কাউকে উদ্দেশ্যমূলক ভাবে কোনো কিছু বলাটা আমাদের উদ্দেশ্য ছিল না। সো আমরা চেয়েছি সবাইকে একটু ভালো রাখার জন্য। সো কেউ যেন ব্যক্তিগতভাবে কষ্ট না পায় আমাদের কথা শুনে, তাই তো সাকলান ভাই? আর মানে এমনি ডাক্তার, আপনি কিছু বলতে চান এই বিষয়ে? আচ্ছা, না, আমার কিছু বলার নাই। আমি সবাইকে শুধু এই কথাটাই বলবো, সেটা হলো যে আমি দিন শেষে আমিও মানুষ মাত্রই ভুল হয়। আপনি যখন মনে হবে যে এই মানুষের মতো ভালো মানুষ আর নাই, তখন আপনার মনে মনে ধরে নিতে হবে যে লোকটার মধ্যে কিছু প্রবলেম আছে, সেটা হয়তো আমি জানি না। যদি মনে হয় যে লোকটার মধ্যে প্রবলেম আছে, তখন ধরে নিবেন যে হয়তো ওনার ভালো কিছু আছে, সেটা হয়তো আমি জানি না। দুটোর মধ্যে আপনাকে ব্যালেন্স করতে হবে। সে কারণে আমার কথাগুলো যে শতভাগ ভালো বা আমি একদম সব কথা বলে নির্ভুল সেটাও না। আমি চেষ্টা করি যে যুক্তির আলোকে এবং ইন্টারন্যাশনাল যে গাইডলাইন গুলো আছে সেগুলো আপনাদেরকে দিতে। আর আমি সবসময় রিকোয়েস্ট করি যে আমার কোনো কথা আপনাকে শেয়ার করতে হবে না, আমার ভিডিও কোনো কিছু আপনাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব কোনো করতে হবে না। আমার ভিডিও দেখে আপনাকে আমার চেম্বারেও আসতে হবে না। আপনি শুধু আমার কথাগুলো শুনবেন, ওই কথাগুলোকে যদি মনে হয় যুক্তি আছে একটু মানবেন। এবং আমি আপনাকে নিশ্চিত এতটুকু বলতে পারি যে সে কথাগুলো টোটালি নিঃস্বার্থভাবে বলা থাকে, যে কাজগুলো জাভেদ ভাই করছেন বা আমি আজকে ওনার সাহায্য নিয়ে আমি করলাম, জাস্ট এতটুকুই। এখানে কোনো স্বার্থ থাকে না। স্বার্থ একটাই, যে এই ভুলের রিলেটেড যে অন্ধকারাচ্ছন্ন একটা ভাব আছে সেটা চলে যাক, কিছু আলো আসুক, সে আলোর একজন সহযোদ্ধা হিসেবে আপনাদের পাশে থাকা, এই তো, আর কিছু না। আমাকে ডাক্তার আল্লাহ বানিয়েছেন, আপনি যদি আপনি ডাক্তার নিয়ে ভাস্কুলার সার্জন হয়েছেন, আপনি এত কাজ করা দরকার কি? আমার মা বলেছেন যে, আমার বাবা বলেছেন, সাকলাইন, আল্লাহ তোমাকে যে জ্ঞানগুলো দিয়েছেন তুমি এগুলো একটু মানুষকে দিয়ে যাও, ওর মাধ্যমে যদি কিছু মানুষ উপকার হয় নিশ্চয়ই এটা তোমার জন্য উপকারে আজ কাজে আসবে। আমার আসলে ওই পরিমাণ অর্থ নাই, সেই কারণে আমি এই জ্ঞানটা আমার যেটুকু আছে আমি দিচ্ছি, ব্যাস এতটুকু। যারা ভুল হবে বা কোনো কারণে আমাদের কারণে কষ্ট পাবেন, ডেফিনেটলি আপনার কাছে দুঃখিত, সরি এবং ক্ষমা চাইতে আমার কোনো আপত্তি নেই। আবারও ধন্যবাদ সাকলান ভাই। আমার খুব ছোটবেলায় ইচ্ছা ছিল ডাক্তার হব, কিন্তু সেটা আমার হওয়া হয়নি, আমি প্রকৌশলী হয়েছি। সো ডাক্তারদের প্রতি আমার খুব সম্মান, বিশেষ করে বিপদে পড়লে তো আমাদের ডাক্তারের কাছে যেতেই হয়। সো আপনার সাথে কথা বলে আমার আজকে ডাক্তারদের প্রতি সম্মান আরো বেড়েছে। এবং আমার মনে হয় আমাদের চ্যানেল কিন্তু অনেক ইয়াঙ্গাররা শুনে, ছোট ছোট ছেলেমেয়েরা যারা এসএসসি পরীক্ষা দেয়নি, ওরাও ডাক্তার হতে চাইবে। আমার মনে হয় আজকের পর বলবে যে আমি সাকলাইন ভাইয়ের মতো ডাক্তার হতে চাই বা সাকলাইন স্যারের মতো। একজন একটা কমেন্ট লিখেছে একদম শেষ দিকে, আমরা একটা লাইটার নোটে আলাপ করছি, বলছে ভাই আপনি কিন্তু বস, এই কথাগুলো দিতে লাগে নাই, ব্রেইনে লাগছে। এটা আপনাকে বলছে। সো আমিও পুরোপুরি একমত। এরই সাথে আমরা বিদায় নিব। তো সাকলাইন ভাইয়ের বাড়ি রংপুর, আমার বাড়িও রংপুর, বাই দা বাই। সো উনি শুরুতে একটা রংপুরের ভাষায় কথা বলেছে। সো আমার মনে হয় আমার একটু কিছু বলা উচিত। তো সাকলাইন ভাই, সব কিছু ভালো হোক, তোমরা একদিন আমার বাসাতে আইসেন, আমার বাড়িতে আইসেন, আমরা তোমার সেদুল মাত্রা দিয়ে ভাত খাবো। সো এরই সাথে আমরা তোমার বাড়িতে গেলে মুখ আসলে খুব ভালো লাগবে, দোয়া রাখবেন আমার জন্য। শিওর। সো আপনারা যারা অনেক ধৈর্য নিয়ে আমাদের কথাগুলো শুনে, হ্যাঁ, সবাই আপনারা আমাদের সবার জন্য দোয়া রাখবেন এবং আপনারা নেগেটিভিটি ছড়াবেন না, পজিটিভিটি ছড়াবেন, সবাই সচেতন হবেন। এর মধ্যে দিয়ে আমরা দুজনেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।